সিলেট থেকে আসতেছো, তাও তোমাকে সায়দাবাদে নিয়ে আসবে। তুমি দক্ষিণের একদম কক্সবাজার, চিটাগাং, কুমিল্লার থেকে আসবা, সায়দাবাদে নিয়ে আসবে। তুমি মাওয়া থেকে আসবা, সায়দাবাদে নিয়ে আসবে। তুমি তিন নদীর পানি যদি এক নদী দিয়ে নিতে চাও, বন্যা তো প্ল্যান্ড বন্যা হবে, তাহলে এই কনফিগারেশনটা তুমি ক্রিটিসাইজ করো, যেটা হলো প্ল্যান। আমরা রোড নেটওয়ার্কের প্ল্যানিংটা জানি না, যে এটা যে উত্তর দিক থেকে আসলে উত্তর দিক দিয়ে ঢুকবে স্টেডিয়ামের ভেতরে, দক্ষিণ দিক দিয়ে আসলে সে দক্ষিণ দিক দিয়ে ঢুকবে, এবং ইস্ট থেকে আসলে ইস্ট হয়ে ঢুকবে। কিন্তু আমি তিনজনকেই মোচড় দিয়ে এক জায়গায় নিয়ে আসবো, এটা স্ট্যাম্পিড হয় এবং ফ্লাশ আউটটা ভালো হয় না, সব ধুকে ধুকে মরে। তো সেইটা রেসপেক্টে কিছু কমেন্ট করবা। দেন তুমি দেখছো রেডিয়াল গুলি, এই এই যে রাস্তাগুলি স্পাইক ফর্মে আর স্পোক ফর্মে আসবে, রিক্সার স্পোক ফর্মে, তাহলে তারপরে কতগুলি গ্রামাটিক্যাল রিং রোড লাগে। লন্ডনের কনফিগারেশন সব দেশেরই আমি দেখাইছিলাম, যে যেই দেশে যত বেশি রিং রোড আছে, এটা চায়নাতে আছে 6টা রিং রোড। মিউট করে ফেলো। সো আমাদের এখানে সেই রিং রোডগুলি আছে কিনা, তো এই রিং রোডগুলি খুঁজে পাবা না, নাই। তো এই প্যাটার্নটা না থাকার স্যার ফলে গ্রাম। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না স্যার। আমি তো একটা টেক্সট দেখতে পাচ্ছ। স্যার জাস্ট অ্যাসাইনমেন্টের টেক্সটটা। হ্যাঁ, 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 আমি তোমাদেরকে র্যাপ আপ করছি, সামারি ওকে করছি। ওকে ওকে স্যার। বললাম তোমরা যা লার্ন করেছো তার রেসপেক্টে এই অ্যাসাইনমেন্টটা দিবা, এবং আমি প্রত্যেকের এই অ্যাসাইনমেন্টটাকে ইভ্যালুয়েট করব, দেখি কি কি শিখলা, কি দিলা। তারপরেও তোমাদের এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি আর কি। বুঝতে পারছো কি কি আঙ্গিকে? এটা এটা লিমিটেড হবে না, আমি যেগুলি বলছি আমার মাথার মধ্যে যতটুকু আসতেছে, তোমরা নিজেরা নিজেরা, যে কেন আমাদের প্রোডাক্টিভিটি নাই, কেন পদ্মা ব্রিজ বানানোর পরও আমরা ঢাকা ডিসেন্ট্রালাইজেশন করতে পারলাম না, বরঞ্চ এখন আরো বেশি সেন্ট্রালাইজড হয়ে গেছে, ঢাকায় আরো বেশি ঢুকতেছে। বাইরে কিন্তু কানেক্টিভিটি এস্টাবলিশ করে, যাতে কোন একটা পার্টিকুলার এরিয়াতে মানুষের, কি বলবো, কনসেন্ট্রেশনটা না বেড়ে যায়, সে দূরে থাকবে, কিন্তু বিকজ অফ দিস হাই কোয়ালিটি রাস্তা তার ডিস্টেন্সটা কাছে হয়ে যাবে। ডিস্টেন্সটা ডিপেন্ড করে মোবিলিটি স্পিডের উপরে। আমরা উত্তরাটাকে অনেক সময় ডিস্টেন্স মনে হয়, কেন 1.5-2 ঘন্টা লেগে যায় আসতে, ওয়ারেস 1.5-2 ঘন্টায় কিন্তু তুমি ভালো কোয়ালিটির রাস্তা যদি দাও, তুমি কুমিল্লার থেকেও এসে কমিট করতে পারো। মানুষ কিন্তু সেই কারণেই হাই কোয়ালিটির রাস্তাগুলি করে, যাতে করে ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, এবং ডিসেন্ট্রালাইজ হলে অনেক সুবিধা আছে। কুমিল্লার মানুষ কুমিল্লাতেই থাকবে, ঢাকায় এসে থাকলে তার 2টা ল্যান্ড লাগবে ব্যক্তি হিসাবে। দেশের বাড়িতে একটা ল্যান্ড, থাকার জায়গা, শহরে আসলে আবার আরেকটা থাকার জায়গা, তার ল্যান্ডের উপরে কিন্তু চাপ পড়বে। সো পুরো পৃথিবীতেই ডিসেন্ট্রালাইজেশনের ইস্যুটাকে নিয়ে আসে, যাতে করে 2টা করে ল্যান্ড না লাগে প্রতিটা মানুষের জন্য, কনজারভেশন অফ নেচার হয়ে যাবে ট্রান্সপোর্ট পলিসির মাধ্যমে। চাইনিজরা আরো ভালো করতেছে, ওরা 300-400 কিলোমিটারের ট্রেন চালিয়ে সবাইকে অনেক দূরে নিয়ে যাচ্ছে জিওগ্রাফিক্যালি, কিন্তু মোবিলিটি পয়েন্ট অফ ভিউতে কমিউটিং ডিস্টেন্সের মধ্যে চলে আসে, 1-1.5 ঘন্টার মধ্যে ভোরবেলা রওনা দিলে চলে আসে। কত কিলোমিটার? 400 কিলোমিটার দূর থেকে। তাহলে কি আমার এটা একটা সলিউশন হয়ে গেল, লং লাস্টিং সলিউশন। মানুষ কখনো কংগ্রিগেট না করলে কিন্তু সমস্যাটা ম্যানেজেবল হয়ে যায়। ছড়ানো ছিটানো থাকলে এটাকে কিন্তু কনজেশন বলে না, একসাথে হয়ে গেলেই কনজেশন বলে। একসাথে হলেই স্ট্যাম্পিড হয়। প্রবলেমটা আরম্ভ হয় একসাথে হয়ে গেলে, কিন্তু তাকে যদি একসাথে হতে না দেই, স্পেশালি আমি যদি এটাকে ডিস্ট্রিবিউট করে দেই,
অথবা দিনের মানুষ যত সংখ্যা হবে ঢাকায়, রাতে তত হবে না। দিনে কাজ করতে আসলো কিন্তু রাতে থাকলো না। থাকা না থাকা মানে আবাসন, হাউজিং। হাউজিং মানেই হচ্ছে হলো গিয়ে তোমার ইলেকট্রিসিটির অথবা ওয়াটার যাই বলো না কেন, খাওয়া দাওয়া, গ্যাস, এনার্জি, সব কিছুর উপর চাহিদা তুমি দিবা। তো কত দিবে? তো সেই কারণেই আমাদের ইনহেরেন্ট উইকনেসটা কি, আমরা কেন পারছি না আমাদের রোড নেটওয়ার্কটা দিয়ে ডিসেন্ট্রালাইজ প্যাটার্নে ইউনিফর্ম ডেভেলপমেন্ট করতে। আমার সারা বাংলাদেশের ক্রাউন হয়ে যাচ্ছে ঢাকা, তারপরে চিটাগং, অন্য ক্রাউনগুলি একদম ফ্ল্যাট। এটা তো ইভেন্ট ডিস্ট্রিবিউশন করে দিতে পারলে তো সব জায়গার মধ্যেই সবাই শান্তিতে থাকতো। তো এটা কে করবে? করবে হলো গুড কোয়ালিটি রোড নেটওয়ার্ক প্যাটার্ন। এবং আমি এখানে সীমাবদ্ধ থাকবো না। তুমি শুধু রোড কেন বলবা, মাল্টিমোডাল সিস্টেমে। কারণ রিভার আছে আমাদের একটা স্ট্রেংথ, রিভারাইন টপোগ্রাফি, যেটা চ্যালেঞ্জ, ব্রিজ বানাতে হয়, টাকা খরচ হয়, সেটা আবার স্ট্রেংথও আছে। সবচেয়ে ওয়াটার মোডটা হলো গিয়ে সবচেয়ে চিপেস্ট, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এবং এটা সেফেস্ট, এবং নাইট টাইম ভ্যালুটাকে ক্যাপচার করা যায়। একটা ঘুম দিবা বা চলে যাবা, সকালবেলা উঠা, তারপরে অফিসে কাজ করে চলে যাবা, যাওয়া আসা করবা। মানুষ কিন্তু ওয়াটার মোডে বেশি প্যাসেঞ্জার থেকে এখন কার্গো নেয় বেশি, সস্তায় জিনিসপত্র করার জন্য। তো আমাদের যথেষ্ট স্ট্রেংথ ছিল রিভার ওয়েতে, যথেষ্ট স্ট্রেংথ ছিল ঢাকা আমাদের পুরো বাংলাদেশের মোটামুটি মাঝামাঝি জায়গায় হওয়াতে। তাহলে রিমোটেস্ট ডিস্টেন্সটাও কিন্তু 400 কিলোমিটারের বেশি না। অনেকের কান্ট্রিটা সামহাও, কান্ট্রি মানে ক্যাপিটালটা এক্সেন্ট্রিক্যালি কোনো একটা সাইডে যখন থাকে, তখন ট্রাভেল ডিস্টেন্সটা অনেক বেড়ে যায় কারো কারোর জন্য। ইকুই ডিস্টেন্সে যদি থাকে তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারো এই জায়গাটার মধ্যে। এরপরে ন্যাশনাল পার্সপেক্টিভ বাদ দিয়ে যখন ঢাকার পার্সপেক্টিভে আসবা, এখানে তুমি ইন্টারসেকশন রিলেটেড অনেক, আমি মানে গুরুত্ব দিয়ে পড়াইছি এখানে। পড়াইছি এই কারণেই যে আমাদের রাস্তা আছে, উত্তরাতে গেলাম ওদিন, আমার কলিগরা বলল এত রাস্তা যানজট কেন? তো মানুষ হয় কি সারফেসে জিনিসটা দেখে। তো তাই আমি বললাম যে রাস্তার যা উইডথ দেখেন তো দেখি, মোড়ের উইডথটা কি তার থেকে বেশি কিনা। তো যা হোক ওরা অন্য ডিসিপ্লিনের যেহেতু ছিল, এই জন্য বুঝাতে পারিনি যে উত্তরা বলো, বনানী বলো, ধানমন্ডি বলো, মোড়গুলি কিন্তু টিপিক্যাল যেটুকু এসে লাগছে ওইটাই হলো মোড়। এটার যে কর্নার ওয়াইডেনিং, এটার যে লেফট চ্যানেলাইজেশন, রাইট টার্ন ট্রিটমেন্ট, কত কিছু লাগে। সো দিজ আর দ্য ইনহেরেন্ট উইকনেসেস। তো তার মানে কি, আমাদের রোডের কোয়ালিটি না, এখানে চলে আসবা মাইক্রো লেভেলে। ন্যাশনাল স্কেলে রোডটাকে বলতে গেলে সেখানেও কিন্তু আসবে ইন্টারচেঞ্জ বেসিসে। আর যখন তোমার আরবান সেটিং এ চলে আসবা মাইক্রো লেভেলে, তখন তুমি বলবা এর ইন্টারসেকশনটা হুইচ ইজ এ হিউজ বটলনেক। দেন রোড কনফিগারেশন তো আছেই। বলো একটা ছবি দিয়ে বলো, ইট ডাজ নট comply with any type of formal pattern, neither grid pattern, neither grid radial or only radial or grid diagonal. তো আমাদেরটা কি, প্যাটার্নলেস। এবং আমাদের রাস্তাগুলিকে যদি আরেকটু যাও, দেখি তোমাদেরকে একটু দেখাই দিই, যদি থাকে এই জায়গায়, আমি জানি না আছে কিনা।
দেখা যায়? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তো এখানে একটা যেটা পাওয়া গেল, আমি এটি দেখা, আমার কম্পিউটার এলোমেলো। এটা হলো ঢাকা রোড নেটওয়ার্ক। খালি দেখলে হবে না, তোমাকে কিন্তু কিছু অ্যানালাইসিসও করতে হবে। আমাদের দেখো, প্রথমে হলো প্যাটার্নলেস, দের ইজ নো প্যাটার্ন এট অল। এরপরে হচ্ছে হলো গিয়ে কিছু কিছু রাস্তা ডেড এন্ড হয়ে গেছে। গুলশানে যদি যাও, গুলশানের এই রাস্তাটা এই জায়গায় এসে শেষ। এই জায়গায় ডিওএইচএস আছে। এতদিন মিরপুরের রাস্তাটা পল্লবী পর্যন্ত ডেড এন্ড ছিল। এটা মেট্রো রেল হওয়াতে তার তলা দিয়ে এখন রাস্তাটা করে নেওয়া হয়েছে। ওইটাও ওই জায়গায় শেষ। হোয়ার ইজ, এখানে প্রাইমারি রোড থাকতে পারতো। তোমরা দেখছো মনে হয়, আমি আইডিয়াল স্পেস ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি। প্রাইমারি রোড 1 থেকে 2 কিলোমিটার পর পর থাকে, সেকেন্ডারি রোড থাকে ½ কিলোমিটার পর পর, তারপরে প্রাইমারি রোড, সেকেন্ডারি রোড, টার্সিয়ারি রোড থাকে হলো গিয়ে 200 গজ পর পর। হ্যাঁ, এই ধরনের ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটা নাই। দেন তুমি যদি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখো, মানে এগুলি আমি তোমাদেরকে পড়াইছিলাম, এই প্যাটার্নগুলি এগুলির সাথে যায় না। এগুলির বেনিফিটটা কি ছিল সেটাও আমি ক্লাসে অ্যাড্রেস করেছি। হুম, এগুলির সাথে যায় না। তাহলে ওদের সেম পরিমাণ রোডে যে প্রোডাক্ট, এই যে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, দেন রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, যে ইটা, দেন তোমাদের চণ্ডীগড়ের সবচেয়ে আমার পছন্দের সিগন্যাল ফ্রি করিডোর। হ্যাঁ, মানে সিগন্যাল লাগবে কেন? মানে সিগন্যাল ছাড়া সিটি হইতে পারে না, মোড় ছাড়া সিটি হইতে পারে না, মানুষের প্রশ্ন আসতে পারে না। সেই প্রশ্নের জবাবটা আছে প্যারিসে, আছে চণ্ডীগড়ে, আছে প্রতিটা মোড় একটা করে রাউন্ড অ্যাবাউট। এটা দেখাইছিলাম তোমাদের। হুম হুম। এই প্যারিস মডেলটাও দেখাইছিলাম। দেন তাহলে তুমি দেখাও তোমার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড হায়ারার্কিক্যালি ভেরি পুয়ার। আছে কম, যা আছে তার আবার কোয়ালিটি নাই। আছে কত পার্সেন্ট? এই জায়গাটার মধ্যে বাস এনেবল ফাংশনাল রোড, ওই যে দেখো 2.5% রোডে বাস করে। প্রাইমারি সেকেন্ডারি, যদিও আমরা প্রাইমারি সেকেন্ডারি রাস্তা বলছি, আসলে কিন্তু এটার কোয়ালিটি নাই, খালি মোচড় দেয়। মোচড় দেওয়া রাস্তার কোয়ালিটিটা এটা নাই। এই হলো রাস্তা। হুম। এবং এই রাস্তাগুলি তখন যেটা বলছিলাম, N8 মানে হলো মাওয়া দিয়ে আসো, সায়দাবাদ দিয়ে ঢুকতে হবে, সিলেট দিয়ে আসো, অথবা কক্সবাজার থেকে আসো, একটা উত্তর একটা দক্ষিণ, ওই আসতে হবে ওই সায়দাবাদ দিয়ে। ডেমরা দিয়ে যদি আসো, এখানেও ঢুকতে হবে সায়দাবাদ দিয়ে। তার মানে এই প্ল্যানটা যারা করছিল তারা কিন্তু পার্মানেন্ট একটা অলরেডি জট লাগাই ফেলছে। এটা সমাধান কখনো হবে না। এই একইভাবে ওই কয়েকটা গেটওয়ে তোমরা অ্যানালাইসিস করবা। হ্যাঁ, তো তার মানে আমাদের আসলেও একটাও আর্টারিয়াল রোড নাই। আমি দেখাইছিলাম অ্যাটলিস্ট একটা কি দুইটা আর্টারিয়াল রোড লাগে। আর্টারিয়াল রোড মানে ফ্রি ফ্লো, নন স্টপিং রাস্তা একটাও নাই। রিং রোড নাই, রোডের প্যাটার্ন নাই, কোয়ালিটি নাই, এরকম বলছিলাম, দেখাইছিলাম তোমাদেরকে। এবং এই জায়গাটার মধ্যে একটা রাস্তা, এটা কোথায় দেখো, বাইরে যারা বানায় এরকম আর্টারিয়াল রোড নাই। দেখছো কি সুন্দর? এটা একটা শহরের ভিতর দিয়ে যাচ্ছে, এর উৎপত্তিটা কোথায়? শহরের বাইরে। যাচ্ছে কোথায়? শহরের বাইরে। তাহলে এটা হলো ন্যাশনাল রোড। ন্যাশনাল রোডের কনফিগারেশনটা আরবান এরিয়াতে যখন ঢুকে, তার ক্যারেক্টার তোমার ফাংশন অনুযায়ী রাখতেই হবে।
অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে আরবান সেটিং এ থাকে কি, রোড আর রোড, হাইওয়ের মতো না, রুরাল এরিয়ার মতো না যে অনেক দূরে দূরে ইন্টারসেকশন। এখানে কিন্তু একটা ব্লক পর পরই ইন্টারসেকশন, তাহলে এরা গ্রেড সেপারেটেড হবে। দেখো, তাহলে ওই সিটিটা যতই ডেন্সিফাইড হোক না কেন, এই বড় আকাশচুম্বী বিল্ডিং, কিন্তু কনজেশন হবে না। কি সুন্দর না এই জায়গাটার মধ্যে, এগুলি আবার রেসিডেন্সিয়াল এরিয়া, এটা হলো কমার্শিয়াল এরিয়া। তোমার এখন নিশ্চয়ই চোখটা খুলে গেছে, এই হলো গিয়ে কালডিস্যাক, ডেড এন্ড করে দিয়ে রাখছে। এই হলো আরেকটা প্রাইমারি রোড, আর্টারিয়াল রোড। দুইটা আর্টারি যখন মিলে, আল্লাহ যেভাবে রিং পড়া, মানে আর্টারির মধ্যে যেন ডাক্তাররা যেমন রিং পড়ায় দেয়, হ্যাঁ, এই দুইটার শর্ট সার্কিট যেন না হয়, সেখানে ইন্টারচেঞ্জ দেওয়া, তাহলে একটা সিটিতে। এবং দেখছো, এই যে এই ডায়াগোনালটার কথা তোমাদেরকে বলছিলাম, কর্নারের ডেভেলপমেন্টও একটা ইনহেরেন্ট উইকনেস। এখন যদি বুঝেও ফেলো, কিছু করতে গেলে এই 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 ইনভেস্টমেন্টটা এই কোনায় চলে আসছে, এই ইনভেস্টমেন্টটা এই কোনায় চলে আসছে, তাহলে এই ইন্টারচেঞ্জ তো শহরের মধ্যে হবেই না। আর এরা দিয়ে আবার এই যে দেখো, অনুমোদনগুলি যেগুলি দিছে, সেগুলি কিন্তু সাইন্টিফিক্যালি দিছে, কমন সেন্সে দেয়নি। হুম। যে কারণে সিটিগুলি অনেক হাইলি ডেন্সিফাইড, অনেক উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু এরকম একটা দুইটা আর্টারিয়াল রোডই কিন্তু ওদের পুরো ব্লাড সার্কুলেশন, যেটাকে ইকোনমিক লাইফ ব্লাড বলে আর কি, ট্রাফিক মুভমেন্টটা, সেটা হয়। কেউ এটাকে সাফার করে না, কারণ তাদের ইঞ্জিনিয়াররা, প্ল্যানাররা ফাংশনাল রোড বানিয়েছে এবং প্ল্যান রোড বানিয়েছে। এই যে এখানে আরেকটা, তাদের এই যে শহরের আরেক মাথায় গিয়ে এদিকে আরেকটা আর্টেরিয়াল রোড, এদিকে একটা, এটা টি হিসাবে আছে। কিন্তু এই এই হলো গিয়ে মোটামুটি ক্যারেক্টার। এটাও আমি দেখিয়েছি তোমাদের। এটা হলো সিবিডি। এই সিবিডি তে কি ধরনের ব্রডব্যান্ড কানেকশন থাকে, সার্ভিস রোড কনফিগারেশন থাকে, ইউলুপ থাকে। ইউলুপটাকে জোড়া দিলে, ইউলুপ এখানে যদি একটা ইউলুপ থাকে, তাহলে তার পার্টনার এখানে থাকতেই হবে। এখানে একটা ইউলুপ জোড়ায় জোড়ায় থাকে, কনসেপ্টটা হয়তো খেয়াল আছে কিনা যাই না। তো তুমি ফিলসফিক্যাল আইতে বলবা, একটা ইউলুপ যদি এই যে টানার যেহেতু ডিভাইডার দিচ্ছি, তাহলে রাইট টার্ন গুলি একটা এদিকে এই রাস্তা থেকে এই রাস্তায় আসবে, আর আরেকটা হলো গিয়ে এখানে ইউলুপ দিব এই রাস্তা থেকে এই রাস্তায় আসার জন্য। তো ফিলোসফিক্যালি এটা কিন্তু একটা অবলং শেপের একটা রাউন্ড অ্যাবাউট, লম্বা আর লম্বা, অনেক লম্বা। এটাকে যদি আস্তে আস্তে যে ওইটা আর এটাকে খুব কাছাকাছি যদি আনো, হ্যাঁ, এটা একটা রাউন্ড অ্যাবাউট হয়ে যায়। রাউন্ড অ্যাবাউট চারটা ইউলুপকে ধারণ করে, ইনোভেশন গুলি আছে কিনা। দেন এটাও দেখাইছিলাম, তোমার রাস্তার কোয়ালিটি নাই। কোয়ালিটি নাই মানে তুমি ওয়ান ওয়ে চালাইতে পারো না। তো ওরা অনেক টাকা দিয়ে ফ্লাইওভার করে, ফ্লাইওভারের প্রোডাক্টিভিটি ডিকটেট করে কিন্তু কোন জায়গায় টাচ ডাউন হলো। মেয়র মোহাম্মদ হানিফ টাচ ডাউন হয়েছে চাংখারপুল। চাংখারপুলের অ্যাক্টিভিটি কিন্তু পুরো ফ্লাইওভারের প্রোডাক্টিভিটিটাকে ডিকটেট করবে। উপরে কয় লেন আছে, কিভাবে তাড়াতাড়ি আসলাম মাওয়ার থেকে, ডাজন্ট ম্যাটার। চাংখারপুলে নামতে পারলা কিনা, গুলিস্তানে নামতে পারলা কিনা, সেটার উপর ডিপেন্ড করে। এবং চাংখারপুলের মাথার মধ্যে কিন্তু একটা ইন্টারসেকশন, গুলিস্তান ও কাপ্তান বাজারের ইন্টারসেকশন, আর এরা কোথায় নামাইছে, এটাই সেই লাইফ ব্লাড, ইকোনমিক লাইফ ব্লাড। প্রত্যেকটা ফ্লাইওভারের একটা যদি এই ওয়ান ওয়ের সাথে নামায়, তাহলে আরেকটা এই ওয়ানের সাথে নামাইছে। এখানে ওয়ান ওয়ে দিয়ে উঠবে, ওয়ান ওয়ে দিয়ে নামবে, এরা একটা ব্লক অ্যাপার্ট। এই যে দেখো, দিজ আর কল আইডিয়াল কনফিগারেশন ফর, তুমি যদি অপটিমাইজ করতে চাও অফ ইউর ইনভেস্টমেন্ট। এই যে ফ্লাইওভার অনেক টাকা দিয়ে বানাইতে হয়, কিন্তু ফ্লাইওভার একটা রাস্তা, নিচের রাস্তার যেমন প্রোডাক্টিভিটি মোড়ে খায় ফেলে, ফ্লাইওভার একটা ব্রডব্যান্ড কানেকশন, সেটাও কিন্তু তার ইন্টারফেসে কোথায় উঠা নামার জন্য। এই দুইটাকে যদি এক জায়গায় দিয়ে দাও, এখানেই নামে এখানেই উঠে, বাস এই গেল, প্রোডাক্টিভিটি পাবা না। এখন তোমার রাস্তার মধ্যে এই কনফিগারেশন দিয়ে ফ্লাইওভার করতে যাবে কিনা। যদি না যায়, তাহলে চাপাই দিছো এগুলি, বলবো এগুলি চাপানো জিনিস। এই যে দেখো, দিজ আর কল গ্রামাটিক্যাল
স্পেসিফিকেশন, তার মানে এনেবলড হইতে হবে, রোড নেটওয়ার্ক এনেবলড ফর মেগা ইনভেস্টমেন্ট। একটা আর্টারিয়াল রোড থাকতেই হবে শহরের মধ্যে, সেইটাও এলিজিবল হবে কিনা সেটা ডিপেন্ড করে হলো নিচে গ্রিড প্যাটার্ন থাকলে ওয়ান ওয়ে হয়, ওয়ান ওয়ে হলে ব্রডব্যান্ড কানেকশনের ট্রানজিশনটা পেয়ে যায়। ব্রডব্যান্ড যখন লোকাল ক্যাপাসিটির সাথে মিশে, তাহলে একসাথে লাগাই দিলে কিন্তু শর্ট সার্কিট হবে, যেটা আমাদের হয়। আর ওরা ব্রডব্যান্ড ওয়ান ওয়ে হচ্ছে হলো গিয়ে সেই ট্রানজিশন, কিছুটা ক্যাপাসিটি কমলো, তারপরে হয়তো টু ওয়ে রাস্তা। এটা একটা ফ্লাইওভার উঠছে, এখানে একটা উঠছে, এখানে একটা নামছে, জোড়ায় জোড়ায় হবে। এই যে জোড়ায় জোড়ায় হবে, এই ভুল কেউ করে না, আমরা জানিও না, গ্রামারটা জানিও না যে একটা ফ্লাইওভারের টাচডাউনে কি ধরনের রোড থাকতে হয়। এগুলি দেখাই দিছি তোমাদের। এবং ঢাকার দিকে যখন মাইক্রো লেভেলে এসে কথা বলবা, এখানে অনেক কিছু বলার আছে। আমি অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে গেছি, তাও 25 কিলোমিটার পাই নাই, আড়াআড়ি করলে 9 কিলোমিটার। তার মানে এটা একটা অবলং শেপ, স্টেডিয়ামের মতো না, ইকুই ডিস্টেন্স না। এবং এটার এক্সটার্নাল রাস্তাগুলির সাথে লিনিয়ারলি লাগানো আছে, উইদাউট এনি রেডিয়াল। রোকেয়া সরণিতে একটা রাস্তার কথা বলছিলাম, তার কোয়ালিটিটা এইভাবে ডিসক্রাইব করছিলাম যে এত লোকালিটির এত মানে মানুষ, কিন্তু এগুলি হলো ভলেন্টারি ডোনেশনের ল্যান্ড দিয়ে রাস্তা বের করা। হ্যাঁ, তো ডোনেশনের ল্যান্ডে কি কোয়ালিটি রাস্তা পাবা? তো সবাই এই একটা রাস্তার উপরে ডিপেন্ড করে, ইভেন এই এলাকার লোক এখানে যাবে, সরাসরি যেতে পারে না, কানেক্টেড না, তো সে করে কি প্রাইমারি রাস্তায় উঠে। সো ইন্ট্রাজোনাল ট্রাফিক যদি প্রাইমারি রাস্তায় আসে, তাহলে থ্রু ট্রাফিক যাবে কোথায়? তো তার মানে আমরা রাস্তা বানানোর জন্যই বানিয়েছি। এই মোড়ের মধ্যে কখনো চিন্তা করি নাই যে এটা এটা যদি একটা আমাদের হিসাবে প্রধান সড়ক বলি, অনেক বেশি গাড়ি চলে, আমাদের ডেফিনেশন আবার অন্যরকম, যে এই রাস্তা দিয়ে বেশি গাড়ি চলে এটাকে বলি প্রধান সড়ক। আবার এই রাস্তা দিয়ে যদি চলে, তাহলে এখানে তো একটা বটল নেক হবে, বটল নেক উইল ডিক্টেট দ্য ক্যাপাসিটি অফ ফোর কনফ্লুয়েন্সিং রোড। তাহলে আমি এটাকে হেলদি রাখার জন্য ওই লাগাই দিছি। সো সেই হিসাবে আমি এখানেই বলবো যে এই যে রাস্তাগুলি, এগুলি হলো ভলেন্টারি রাস্তা, এগুলির কোয়ালিটি নাই, শুধু এইটার উপরে কিন্তু ডিপেন্ড করাতে রাস্তা সোজা আছে, স্ট্রেট আছে, কোয়ালিটি আছে, কিন্তু ইন্ট্রাজোনাল অ্যান্ড থ্রু ট্রাফিক একসাথে হয়ে গেছে। কিন্তু প্রাইমারি রাস্তায় কিন্তু থ্রু ট্রাফিক পাওয়ার কথা, হাই স্পিডের গাড়ি। কিন্তু তার মানে আমার রোডের ইনহেরেন্ট উইকনেসটা থাকাতেই আমরা এগুলি এনশিওর করতে পারি না, হিউজ জায়গা। তো এনিওয়ে এগুলি বলছিলাম, পরবর্তীতে তোমরা কিভাবে সলিউশন দিবে, হইতে পারতো এরকম, বাইরে যদি হয় এরকম হইতো। সো তুমি ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাটলিস্ট এই ইন্টারভেলটা ঠিক করে তুমি স্টার্টটা করে দিতে পারতা। কমিউনিটি হ্যাজ সাম স্ট্রেংথ। ভাই আমি এখানে এদের আমাদের কিন্তু এখানে মিলাইতে হবে। হ্যাঁ, কমিউনিটি, আমার কাউন্সিলর এবং কমিউনিটি লিডাররা কিন্তু কেবলাটা যদি ঠিক হয়, তাহলে আস্তে আস্তে রোডটাকে বাড়ায় নিতে পারে। তো স্টার্টটা যদি করে দিতে পারতা, তাহলে এই জায়গায় দোকানও হইতো না, ব্লকও হইতো না। এবং ইনফ্যাক্ট এটা তো একটা প্রাইমারি রাস্তার কনফিগারেশন, এবং একটা গ্রিড প্যাটার্ন মানে অল্টারনেটিভ থাকতে পারতো, কিন্তু এটা এখন নাই। এটা খালি দেখো এলোমেলো অবস্থা। এনিওয়ে, এবং আমাদের যে এই যে রাস্তাগুলিকে যে বলি, বাকি রাস্তাগুলি প্রাইমারি রাস্তা বাদ দিয়ে, সেই রাস্তাটাও তুমি বলতে পারো ভালো। তুমি ইঞ্জিনিয়ার হিসাবে গলির রাস্তাকে যদি বলো দেখি তো সামনে গিয়ে এই রাস্তাটা বাঁক নিচ্ছে কিনা, যদি 90 ডিগ্রি বাঁক নেয়, তাহলে তুমি বলবো আমি রাস্তার ডেফিনিশন হিসাবে, in the event of any disaster, if one fire brigade vehicle
and one ambulance cannot enter side by side, I will not call it রোড। রোডের ফাংশনাল ডেফিনিশন হলো তোমার অ্যাক্সেসিবল হইতে হবে। কি দিয়ে? হেভি ভেহিকেল দিয়ে। আর রিক্সা চললো, হাঁটলা তুমি, এটাকে রাস্তা বলবা না? ফাংশনালিটি রাস্তা না। বাইরে এই রাস্তাটার মধ্যেও একটা করে বাস চালাই দিবে, ওইটা হলো গিয়ে রাস্তা। কেমনে চালাবে? একমুখী করে দিবে। এই যে এই রাস্তার মধ্যে কিন্তু একটা বাস চালাইতো, কিন্তু আমরা এখানে গিয়েই হয়তো রাস্তাটা ডেড এন্ড হয়ে গিয়ে ডান দিকে চলে গেছে, ওই জায়গায় আর মোড় নিতে পারবে না। মোড় নেওয়ার জন্য লাগে, এই যে দেখো এই রাস্তার দুই পারে রেসিডেন্সিয়াল এরিয়া, তারা পার্কিংটাও দিছে, এই রাস্তাটাকে একমুখী করে হয়তো বাসও চালায় দিবে। তার মানে ওরা জানে ফাংশনালিটি ডিপেন্ড করে রাস্তার লেআউট কনফিগারেশনের উপরে। তুমি ঢুকেই একটা 90 ডিগ্রি টার্ন, তারপর আবার রিভার্স ডিরেকশনে টার্ন, এর অলিগলিতে ঢুকে দেখো, এগুলিকে তুমি কখনো বলবো না আই ক্যানট সে দিস ইজ এ রোড। রোড মাস্ট বি অ্যাক্সেসিবল বাই হেভি ভেহিকেল। তো একটা চিকন রাস্তা, তো এক লেনের রাস্তাও তুমি রাস্তা বলবা যদি সোজা হয়, বাস যদি ঢুকতে পারে। এগুলিও কিন্তু ওদের দেশের সার্ভিস রোড। কিন্তু এটাকে কেন বলবা যে, এই যে দেখো জাপানের রাস্তাগুলি, এটা আমি দূর থেকে ছবি তুলছি, এত ভাল লাগছিল। কিছুক্ষণ পর দেখবো বাস যাবে এটা দিয়ে। এটা শ্রীলঙ্কায়, এই যে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। তো তার মানে কি, তুমি যখন ইনহেরেন্ট উইকনেস লিখবা, একটা হলো কোয়ান্টিটি অনুযায়ী লিখলা যে অনেক কম, আর কম যেটা আছে প্রোডাক্টিভিটি কম বিকজ অফ দেয়ার অ্যালাইনমেন্ট, লেআউট কনফিগারেশন। এরা যেমন একটা সেন্স নিয়ে জোড়ায় জোড়ায় বানাইছে, তার মানে তার ভিতরে একটা বিজ্ঞান আছে। এই যে দেখো, এই যে চিকন রাস্তা, বাস ঢুকে গেল তো। বাস ঢুকা মানে এখানে 50 জন যাত্রী উঠা মানে 50টা রিক্সা, 50টা সিএনজি সব করে নিলাম। সো দ্যাট ইজ কল্ড রোড, অ্যাক্সেসিবল বাই হেভি ভেহিকেল। দেন এই জিনিসগুলিও রিং রোডের রেসপেক্টেও বলবা, এগুলি আগেও দেখাইছি। হুম। চ্যানেলাইজেশনের স্কোপগুলি আছে কিনা সেটা, এগুলিও দেখাইছিলাম। সো তোমরা দুই অ্যাঙ্গেলে লিখবা, একটা হলো ন্যাশনাল স্কেলে, আর একটা হলো গিয়ে তারপরে আরো লিখবা যে তোমার যে এই যে রোডগুলি বলতেছো, একটা তো হলো আঁকাবাঁকা, দ্বিতীয় হলো এগুলির মধ্যে আবার লেভেল ক্রসিং আছে। তো দুর্ভাগ্য হলো ক্যাপিটালের মধ্যে লেভেল ক্রসিং থাকবে, ওই ক্যাপিটাল কোনোদিনই ডিজাস্টারের সময় দাঁড়াইতে পারবে না। রেস এগেইনস্ট টাইম। ফায়ার ব্রিগেডকে বললো ভাই লেভেল ক্রসিং, এখন তো যাবে, একটা ট্রেন যাবে, সেই ট্রেন লাইন আবার আবার থার্ড লাইন ফোর্থ লাইন করতেছে। এখন যেই পরিমাণ যা দাঁড়াও, আগামীতে এত ইনভেস্টমেন্ট করে আরো বেশি দাঁড়াতে বলবে। ফায়ার ব্রিগেড যেতে পারবে না। যাও, তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, হসপিটাল অ্যাক্সেস দরকার না, এখান দিয়ে ট্রেন যাচ্ছে রে ভাই। সো তোমার রাস্তার পরিমাণের সাথে এর প্রোডাক্টিভিটি এন্ট্যাঙ্গেল হয়ে গেছে কোথার সাথে? ট্রেনের সাথে। আর মানে তুমি এই ক্লাসটা শিখে একটা জিনিস বুঝতে পারছো যে যারা ফিউচারিস্টিক সায়েন্টিফিক, তারা কিন্তু ট্রাফিক ডায়নামিক্সটা বোঝে। খেয়াল আছে কিনা তোমাদের? এই অস্ট্রেলিয়ান কেস স্টাডিটা যখন দেখাচ্ছি যে তাদের ইঞ্জিনিয়াররা, এটা হলো আইকনিক ব্রিজ, এই পাশে হলো সিবিডি জব সেন্টার, এই পাশে হলো ঘুমানোর জায়গা। এখানে যদি কেউ, এটাও কিন্তু ফ্ল্যাট, এখানে যদি কেউ কমার্শিয়াল বিল্ডিং করতে চায় দিবে না তো। কেন দিবে না? কারণ তো সায়েন্টিস্ট, তারা জানে ট্রাফিক ডাইনামিক্সটা হলো সকালবেলা এইমুখী হবে, এখানে কেউ আসবে না, বিকেল বেলা সব ঘুমাইতে আসবে, এই মুখী হবে। সো রাস্তার প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য টাইডাল ফ্লো অপারেশন করবা। রাস্তা সেম, হয়তো 6 লেনের, সকালবেলা যদি 5 দাও, আরেক দিকে যদি 1 দাও, এটাকে যদি রিভার্স করো বিকেল বেলা, তাহলে 5 একে 6 হলো, ওদিকে হলো 6,
12 লেন হয়ে গেল তোমার ক্যাপাসিটি, 6-এর জায়গায় ডাবল পেয়ে যাবা। এই ডাবল ক্যাপাসিটি সেম উইথ থেকে পাবা ইফ ইউ হ্যাভ স্ট্রং কন্ট্রোল ওভার ল্যান্ড ইউজ। হ্যাঁ, যারা বুঝে তারা কিন্তু এই রোডের প্রোডাক্টিভিটি গেইন করার জন্য ল্যান্ড ইউজের সাথে ইন্টিগ্রেশন করে নেয়। দিস ইজ দ্য বিউটি অফ প্ল্যানিং। আমাদের কি সেটা আছে কিনা সেই রেসপেক্টে তোমার যতটুকু সম্ভব তুমি নিজেকে বুঝার জন্য লিখবা আর কি, যে আমরা ল্যান্ড ইউজের সাথে ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া বলি নাকি এটা এখন কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে, গুলশান কি রেসিডেন্সিয়াল এরিয়া বলি নাকি কমার্শিয়াল হয়ে গেছে, তাহলে টাইডাল ফ্লো কেমনে লাগাবো? আমাদের ডিভাইডার দিয়ে আমরা কিন্তু এইভাবে ক্যাপাসিটিটাকে মিসইউজ করি, কিন্তু ওই ব্রিজের মধ্যে এই যে দেখো লেইন ম্যানেজমেন্ট কিভাবে করে তারা, এটাও দেখাইছিলাম মনে হয়। ফিজিক্যাল ডিভাইডার দেওয়ার জন্য অল আর দে আর অ্যাকচুয়ালি introducing for augmenting roadway capacity without putting capital intensive। তোমার যানজট হলে তুমি খালি বাড়াইতে থাকো, বাইরে এত সোজা না। এটা তো সাপ্লাই ড্রিভেন, কে না বুঝে তোমার যানজট হইলে তোমাকে সাপ্লাই বাড়াইতে হবে, কে না জানে লোডশেডিং হইলে তোমার সাপ্লাই বাড়াতে হবে। এটা এতদিন চলতো, এখন বলে না আমি আর জেনারেট করব না, আমি আগে দেখতে চাই আপনার ব্যবহার কি করতেছেন। অর্ডিনারি বাল্ব ব্যবহার ব্যবহার করতেছেন, ওইটা তো 100 100 ওয়াটের, এনার্জি এফিশিয়েন্ট 5 ওয়াটের ব্যবহার করেন, তাহলে 95 ওয়াট বেঁচে যাবে। আরো হয়তো তুমি 20টা লোককে হ্যাপি করতে পারবা। হ্যাঁ, ডিমান্ড সাইডে চলে যায়। আরে সাপ্লাই, তোমার লোডশেডিং হচ্ছে ভাই, জেনারেশন হইতে হবে, এটা বাচ্চা ছেলে যদি বোঝে আর তুমি যদি বোঝো, এটা ম্যানেজমেন্ট হবে না, তাহলে এটা হলো ট্র্যাডিশন হবে। কিন্তু তুমি যদি বলো সাস্টেনেবিলিটি, তাহলে কন্ট্রোল থেকে সাস্টেনেবিলিটি আসে। তোমার বিহেভিয়ারে আমি এফিশিয়েন্ট করব, জেনারেশনে না। সো এরা হলো গিয়ে সে রাস্তার প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য ল্যান্ড ইউজ কন্ট্রোলটাকে করে নিয়েছে, এবং এইগুলি হলো সেই ইনোভেশন। রেসিডেন্সিয়াল এরিয়ার কোয়ালিটি নিয়েও কথা বলবা। এদের রেসিডেন্সিয়াল হয় প্যাটার্নলেস, আমাদের রেসিডেন্সিয়াল হয় হলো গিয়ে প্যাটার্ন উইথ গুড প্যাটার্ন। যেই কারণে ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া থাকে নাই, কারণ গ্রিড দিয়ে ফেলছি তো কমার্শিয়ালের। আমি নিজেই তো ইনভাইট করলাম। সো উই হ্যাভ সাম tremendous ignorance regarding the pattern, where we should give apply grid, where we should apply patternless। এটা আমরা অপোজিট করে ফেলছি। সো এই এই আলোকে তোমরা এগুলি হলো অস্ট্রেলিয়ান, তাদের দেখছো এলোমেলো, দেখলে কেউ বলবে পাগল, ইঞ্জিনিয়ার কিছুই জানে না। এখানে আসলে জানে, সময় দিতে হয়েছে এই রাস্তাগুলি বানানোর সময়, অনেক সময় দিতে হয়েছে। আর যদি গ্রিড আঁকতা ধানমন্ডি বনানীর মতো, এটা যে কেউই পারতো। দেখছো, এইটা এটা কন্টিনিউয়াস করে নাই তো, ডেড এন্ড, ডেড এন্ড, ডেড এন্ড, ডেড এন্ড, ডেড এন্ড, এরাও ইঞ্জিনিয়ার। এগুলি দেখিয়েছিলাম। সো তুমি ওভারঅল ঢাকা রোড নেটওয়ার্ক, দেন আরবান, সরি কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়ার নেটওয়ার্ক সম্বন্ধেও তোমার একটা উইকনেস তুমি ধরবা। আমি আইটেমগুলি বলে দিচ্ছি, তুমি সেইভাবে লিখবা আর কি। এগুলি হচ্ছে হলো গিয়ে, তার মধ্যে হলো পায়জামা টাইপের তোমার ঢাকা শহরটা, মানে যতটুকু দেখাইলাম তার মধ্যে আবার তেজগাঁওয়ের ওল্ড এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ক্যান্টনমেন্ট এরিয়া, তারপরে হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে এই বিস্তীর্ণ 11.5 কিলোমিটারের পাবলিক অ্যাক্সেস নাই, লিমিটেড অ্যাক্সেস আছে। তো এই সিটি বাঁচবে কিভাবে? এই যে এই কোথায় এই ডিরেকশনও গ্রিড থাকবে, এই ডিরেকশনও গ্রিড থাকবে। এটাই তোমাদেরকে বললাম, ইউ মাস্ট নো ইয়োর সিটি ইনহেরেন্ট উইকনেস। কেউ যদি পঙ্গু হয়ে জন্ম নেয়, তারা পাটা যদি বাঁকা থাকে, তাকে তো স্প্রিন্টার বানাইতে পারবে না তো।
এখন কেউ যদি তোমাকে স্বপ্ন দেখায় এই খরচ করেন তাহলে হয়ে যাবে, তার মানে সে হলো কি অপরচুনিস্ট। আর তুমি যদি চালাক হও তখন বলবো ভাই ওর তো জন্মগতভাবে তো পাটা খাটো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, কি করবেন? এটা তো পার্মানেন্ট জিনিস তো। সো করে থাকো, তাহলে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটি না হলে ডিটুর হবে, তার মানে ট্রাভেল ডিমান্ড আননেসেসারি বেড়ে যাবে। ওডি সেমই আছে, এখান থেকে এখানে যাবা, ওডি সেম, কিন্তু যদি ঘুরে যাও ট্রাভেল ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। সংখ্যা পরিবর্তন হলো না, এখান থেকে এদিকে 10-12 জন প্রতিদিন যাওয়া আসা করে, কিন্তু ডিমান্ড কাকে বলে? ভেহিকেল কিলোমিটার আওয়ার। হ্যাঁ, এই যে কিলোমিটারটা বেড়ে গেল, তারপরে ট্রাভেল টাইমটা বেড়ে গেল, ডিমান্ড বেড়ে গেল, সংখ্যা তো সেমই ছিল। তো তোমার রাস্তার লেআউট প্ল্যানিং এ গন্ডগোল আছে, এটা ইনহেরেন্ট উইকনেস, তুমি এগুলিকে ওভারকাম করতে পারবে না। তো এটা যদি স্টেডিয়ামের 11 জন প্লেয়ারের জায়গা হয়, তাহলে এখান থেকে রেডিয়ালি ইকুই ডিস্টেন্সে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াগুলি হওয়ার কথা, কিন্তু আমরা করে ফেলছি উত্তরাই জায়গায়, পূর্বাঞ্চলে এই জায়গায়। কেউ যদি এখানে আসতে চায়, তার ট্রাভেল ডিস্টেন্স কত হবে চিন্তা করে দেখো। এই যে বাইরের সিটিগুলি, এটা যদি হয় সিবিডি, এই ধরনের কনসেন্ট্রিক রিং ধরে ইকুই ডিস্টেন্সে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্টটা হয়, ওখানে যেতেই দিবে না। কেন? ট্রাভেল ডিমান্ড বেড়ে যাবে, সংখ্যা বাড়বে না। সে মনে করো ঢাকায় প্রতিদিন 1 লক্ষ লোক বের হয়, এটা যদি আমেরিকাতেও বের হয়, তার ট্রাভেল ডিস্টেন্সটা কম হবে ইকুই ডিস্টেন্সে থাকার ফলে, সে রাস্তাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। কিন্তু তুমি যদি অনেক দূরে পাঠায় রাখো, তারপরে বলো জব সেন্টার কিন্তু সাউথে এক্সেন্ট্রিক্যালি থাকবে আজীবনের জন্য, তাহলে এই সিটি এমনি কিন্তু সাস্টেনেবল হবে না। এই যে এরকম কিছু একটা ঢাকার একটা নেটওয়ার্ক হইতে পারতো, প্রাইমারি সেকেন্ডারি ডায়াগোনাল রিং, দিস কুড বি এ প্রপোজিশন। এখানে এই যে যেটা বললাম অ্যান্টেঙ্গেল উইথ দ্য লেভেল ক্রসিং, 20টার মতো লেভেল ক্রসিং আছে, এই 20টা লেভেল ক্রসিং তোমার সব প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে। তো তাইলে তোমার ক্যাপাসিটি কত কম, একটা ক্যাপিটালের এভার ইনক্রিজিং ডিম্যান্ডটাকে ডিল করার মতো তার শক্তি আছে কিনা, যদি না থাকে, তুমি যদি ডায়াগনোসিস করতে পারো, তাহলে ভেতর থেকে আসবে সরি, এর উপরে ইনভেস্ট করে লাভ নাই। কারণ ওর এমন ভাবে অ্যান্টেঙ্গেল, শুধু না ভবিষ্যতে আরো হবে, কারণ এটা তো 2টা লাইন ছিল আগে, কিছুদিন পরে দেখবো 4টা লাইন হয়ে গেছে, তার মানে রোডের ক্যাপাসিটি আরো কমবে, বাসের প্রোডাক্টিভিটি আরো কমবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে, একটা যেতে যেতে আবার আরেকটা দিক দিয়ে চলবে। এখন তো একটা গেলে মোটামুটি একটা বার তুলে দেয়, এটার জন্য যে ডিস্টারবেন্সটা হয় আধা ঘন্টা আবার লাগে ইকুইলিব্রিয়ামে আসতে। তখন 4টা লেন যদি হয়, 4টা ট্র্যাক, এদিকে যাবে ঠিক কিছুক্ষণের পর এদিকে যাবে, উঠতে না উঠতে আরেকটা আসবে, তাহলে তোমার উন্নয়ন হলো অ্যাট দা কস্ট অফ আরেকটাকে রিডিউস করে, তার মানে এক্সপানশন বাই কন্ট্রাকশন, তাহলে নেট রেজাল্ট জিরো। সো তুমি যে বলবা যে রেল করে ফেলতেছি, আমার শেয়ার্ড হয়ে যাবে, আসলে না, কনস্ট্রেন্ট হয়ে গেল, এর প্রোডাক্টিভিটি কমে আরো যানজটের মাত্রাটা বাড়ানো হবে এই জায়গাটার মধ্যে। সো আমরা আমাদের ইনহেরেন্ট উইকনেস এক্সিস্টিং আছে, সামনে যে প্রজেক্টগুলি আমরা করতেছি সেগুলির ইনভেস্টমেন্টটাও আমাকে কিন্তু বেনিফিট না দিয়ে এখানে বরঞ্চ ইনহেরেন্ট উইকনেসটা নিয়ে আসবে। এবং এগুলি হচ্ছে দেখাচ্ছিলাম, এটা যদি চায়না হতো ব্লেম দিত না, এই আমি হাই স্পিডে চালাবো কেমনে, ওরা 4টা লেন না বানায় 2টা লেন বানায় তো খুঁটির উপরে, ব্যাস হয়ে গেল।
1000 কিলোমিটারে ঢাকার ভিতর দিয়ে চালাইলেও কিন্তু এদের দ্বারা কোনো রকম অসুবিধা হতো না। সো তুমি যদি এখানে 20-30 কিলোমিটারে না চালাতে পারো ব্লেম দিয়ে, সবাই রেলের জায়গাকে নিজের জায়গা মনে করে চলে আসে, আমরা কি করব? এই, আমরা তো আমাদের দেশের লোক, এটা তো ফরেন কনসালটেন্ট বলতে পারে যে ভাই তোমাদের এরকম জিনিস আমি তো জানতাম না, আমি তো এই ডিপার্টমেন্টেরই লোক, আমি জানি এটা থেকে সরাইতে পারবো না, তাহলে আমি নিচে কেন ইনভেস্ট করি, গ্রেড সেপারেশন করি। করলে পরে আমি যদি 100 কিলোমিটারে চালাইতে পারি, তাহলে নিচে তো আমার, সে ধরো যদি 30ও চালাইতে না পারি, কাউরান বাজারে, এটা হলো কাউরান বাজারের জায়গায়, তাহলে 3টা ট্রেন লাগবে তো সেবা দিতে গেলে। আর আমি যদি স্পিডটাকে গেইন করতে পারতাম, একটা ট্রেনে দিয়ে দিতে পারতাম, কারণ তার স্পিডটা 3টা ট্রেনের থেকে বেশি। তো 3টা ট্রেন চলে যেই মানুষজনকে সেবা দিত, আমি টু এন্ড ফ্রো শাটেল করব তাড়াতাড়ি, সেম সার্ভিসটাই দিই, সেম অ্যামাউন্ট অফ পিপুলকে আমি সার্ভিসটা দিতে পারবো, বাট স্মার্টলি। একটা ট্রেন রানিং কস্ট কম, একটা ট্রেন হিউম্যান রিসোর্স কম, একটা ট্রেন এবং গ্রেড সেপারেটেড, কোনো রকম এখানে গ্রাউন্ডে ফ্রিকশনই হতো না, ফ্যাটালিটি হতো না। সো এনিওয়ে, সো সম্ভাবনাটা ছিল, কিন্তু এই যে দেখো, মনে করো সে মেন্টালি ইল, তোর কি মেরে ফেলবে, তো চলে আস্তে আস্তে হর্ন দিতে দিতে আসে। এখন তাকে ব্লেম দিয়ে তো তুমি কিছু অর্জন করতে পারলা না, দিস ইজ ইউর হোম গ্রোন, একদম লোকাল পিকুলিরিটিস, ইউ হ্যাভ টু লিভ উইথ দ্যাট। তাহলে আমাকে, আমার কি এটার কোনো এক্সিট থাকবে না, আমার কি কোনো ইনোভেশন থাকবে না, খালি ব্লেম দিয়ে যাব? এনিওয়ে, আমরা হয়তো ব্লেমের মধ্যেই আছি, যার ফলে আমাদের প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে। এবং এখানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিও কনসেন্ট্রেশন দেখাচ্ছে, যাতে করে রাস্তার মধ্যে এত বেশি লেবার মুভমেন্ট হয়, তো তুমি প্রাইমারি রাস্তা, যে কোয়ালিটি লেভেল অফ সার্ভিস, সেটাকে এনশিওর করতে পারবে না। কারণ তোমার ঢাকার পূর্ব পশ্চিমে হলো ডোবা জায়গা ছিল, ডোবা জায়গা মানে টংঘরের মধ্যে বাড়ি ছিল, তার মানে লো কস্ট হাউজিং। তাহলে লেবাররা থাকে পূর্ব পশ্চিমে, কেন? লো কস্ট হাউজিং। তোমার রাস্তাগুলি কি উত্তর দক্ষিণে, তা প্রতিদিন 4 বেলা যাওয়া আসা 2 শিফটে, হ্যাঁ, ইন্টারাপশন হবেই। সো এই ইন্টারাপশনের হিউজ একটা কস্ট আছে, প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউতে এবং সেফটি পয়েন্ট অফ ভিউ। এই যে দেখাচ্ছে আর কি, ওয়ার্কাররা কোথায় থাকে, ইন্ডাস্ট্রিগুলিতে যাওয়ার সময় তাদের মুভমেন্ট প্যাটার্নটা কি, ওরা তো ওয়াক মোডে যায়, এই যে দেখো ইস্ট ওয়েস্টে মুভ করতেছে, আর গাড়িগুলি ইন্টারাপশন হচ্ছে। সো তোমাকে তো আরবান ডাইনামিক্সটা বুঝতে হবে তো। সো আমরা যদি বুঝি নাই, তাহলে ইনহেরেন্ট উইকনেসটা কি, আমরা তো করে ফেলছি। গার্মেন্টস ইন্ডাস্ট্রিও ঢাকার মধ্যে করছি, এবং তাদের রেসিডেন্সটা ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভে তারা করে নিছে। সো টোটালি আনপ্ল্যান্ড। এবং পাবলিক ট্রান্সপোর্ট পয়েন্ট অফ ভিউ তো তুমি বলতে পারো যে এখানে অর্গানাইজড না, ডিসঅর্গানাইজড, সবকিছু ইনডিসিপ্লিন, যার ফলে আমি যে শোক করে পাবলিক ট্রান্সপোর্টের নিউ একটা অল্টারনেটিভ বলবো যে ভাই আমরা রেস্ট্রিকশন দিয়ে পাবলিক ট্রান্সপোর্টটাকে প্রমোট করি, সেটাও পারবা না। কারণ তার প্রোডাক্টিভিটিটাও ওই যে ফ্র্যাগমেন্টেড ওনারশিপ অফ বাস কোম্পানির ফলে এই যে এই জনগণের এই অবস্থা হয়, দেখতেই পাচ্ছ। একটা হলো রাস্তায় নিজেই যানজট তৈরি করছে সমাধানের তুলনায়, পাশাপাশি প্রাইভেসি ইন্ট্রুশন হচ্ছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হচ্ছে না, একটা ফিমেল, তার কোনো অ্যাক্সেস নাই, কিভাবে প্রাইভেসি হবে, টার্মিনাল টু মানে বিরতিহীন সার্ভিসই ম্যাক্সিমাম হয়ে যায়, ইন্টারমিডিয়েট স্টেশনে কিভাবে যাত্রীদের সেবা হবে, কেউ কোনো চিন্তা ভাবনা নাই। যে সমর্থ তার জন্য ঢাকা, অসমর্থর জন্য না। সো এটা কি কি ফিক্স করা যাবে? করতে গেলে কি করতে হবে, কতটুকু সম্ভাবনা আছে?
সেই জিনিসগুলি নিয়েও কিন্তু একটা হলো ইনফ্রাস্ট্রাকচার পয়েন্ট অফ ভিউতে, আর একটা হলো অপারেশনাল পয়েন্ট অফ ভিউতে গ্রামাটিক্যাল মিস্টেকগুলি কি আছে। এনিওয়ে, আমি তোমাদেরকে যেহেতু আহ, বারবার বলছি তোমাদের, আমি যে লাস্ট অ্যাসাইনমেন্টটা, সেটা হচ্ছিল ইনহেরেন্ট উইকনেস অফ রোড নেটওয়ার্ক প্যাটার্ন অ্যান্ড জিওমেট্রিক লেআউট কনফিগারেশন অফ ঢাকা সিটি অ্যাজ এ হোল বাংলাদেশ। তাহলে এটা তুমি, আমি যতটুকু দিলাম, তুমি ক্লাস করে যতটুকু নলেজ অ্যাকোয়ার করেছো, এটা অ্যাপ্লাই করবা। আমি অ্যাপ্লিকেশনের স্ট্রেংথ দেখি তোমাকে ফার্স্টে দেখবো এইটা, তারপরে তোমার এক সম্বন্ধে একটা ইমপ্রেশন আমি নিব তোমাকে। তো আমি আর দেখবো না, মানে দেখবো না মানে হলো তোমাকে তো আর আমি ভাইবা নিচ্ছি না। তোমার অ্যাসাইনমেন্টটা তোমরা কাইন্ডলি চেষ্টা করবো তোমার লার্নিংটাকে ডকুমেন্ট করার জন্য। এটা আমি শুধু মার্কিং এর জন্য ব্যবহার করব না, তুমি নিজে করবে আমি কতটুকু শিখেছি দেখি না। তো সেই হিসাবে আমি কিছু তোমাদের টিপসও দিলাম, নিজেদেরও কিছু লার্নিং হয়েছে আশা করি। সেটাকে লিখবা, এবং যেহেতু সবগুলি আমি দেখবো, আই এম ভেরি ফাসি অ্যাবাউট দিস, কেউ নকল করবা না। থিম মিলতে পারে, সেন্টেন্স রিফ্রেশ করতে হবে। একজন লিখলো আর খালি রোল নাম্বার কপি করে দিয়ে দিলা, এটা ইউ উইল বি ইন বিগ ট্রাবল। এই ইমপ্রেশন ক্যারি করবে বাকি সবগুলি অ্যাসাইনমেন্টে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যা পারো নিজেরটার মতো করে লিখো। প্রজেক্ট যদি শেয়ার করো তাহলে সেন্টেন্স রিফ্রেশ করে লিখবা। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি। সারাদিন টাস্ক ফোর্সে থেকে খুব টায়ার্ডও লাগছে, তোমাদেরকেও অনেক বিরক্ত করেছি 2-3 বার ক্লাস শিফট করে। এই অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আর ছাড়তে চাই নাই। আগামী আমি ক্লাস পাবো কয়টা? আর দুইটা মনে হয় না? স্যার, আমাদের তো এখানে টোটাল অ্যাসাইনমেন্ট 10টা দেওয়ার কথা, বাট মাঝখানে মনে হয় 8 হ্যাঁ, নাম্বার একটা নাই, অ্যাসাইনমেন্টটা একটা নাই, মিস হয়ে একটা নাই, হ্যাঁ হ্যাঁ, একটা নাই। ঠিক আছে, আমি ক্লাস পাবো কয়টা? ক্লাস 3টে পাওয়া যাবে স্যার। আচ্ছা, বন্ধের আগে আলহামদুলিল্লাহ। একটা, পরে দুইটা স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে আমার হয়ে যাবে। সো আমি তাহলে আজকে আর কন্টিনিউ করি না, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার, এটার সাবমিশন টাইমটা একটু যদি লেন্দি দিতেন তাহলে ভালো হতো, কারণ টোটাল নলেজটাই তো আসলে আমাদের রিভিউ করে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। তাই ঠিক এটার জন্য আছে, একটু সময়টা বেশি চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশনটা মানে হচ্ছে হলো গিয়ে, এই যে এগুলিকে বলা হয় ক্লোজলি স্পেস দুইটা টি ইন্টারসেকশনকে, এটাকে বলা হয় স্ট্যাগার্ড ইন্টারসেকশন। এটা লেফট সাইডও হতে পারে, রাইট সাইডও হতে পারে। আসলে এই যে এইটা হলো, এইটা হলো মেইন রাস্তা, এখানে একটা সাইড রাস্তা, এখানে একটা সাইড রাস্তা। আসলে কিন্তু রাস্তাটা ক্রস জাংশন ছিল। এইটাকে এইভাবে করে, তার মানে এটাকে টান দিয়ে যদি এখানে আনো, তাহলে আনার দরকারটা কি? পরের প্রশ্ন হলো আনার দরকারটা কি, কেউ বলতে পারবা? কেন স্ট্যাগার্ড করব? ছিল কিন্তু অরিজিনালি এটা, কিন্তু এটা একটা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বলে স্যার, এই যে ক্যাপাসিটি স্যার ইনহ্যান্স হয়। ক্রস জাংশনে স্যার 75% ভেহিকেল সিগন্যাল স্টপ হয়ে বসে থাকে, আর এক্ষেত্রে হচ্ছে স্যার আমরা আচ্ছা, 50%-এর। এনিওয়ে, এটা আমি বলি, যা হোক, ক্রস জাংশনে এই ভদ্রলোক সোজা যেত। এখন দেখো সে দুইটার, একটা লেফট টার্ন একটা রাইট টার্ন, রাইট টার্ন ভেরি ডিফিকাল্ট। এই একটা লেফট টার্ন একটা রাইট টার্ন, সোজা যাইতে গেলে সবচেয়ে হাই স্পিডে যাওয়া যায়, টার্ন নিতে গেলে লো স্পিডে। সো সবচেয়ে ক্যাপাসিটি রিডিউসড হয় তুমি যদি দুইটা টি জাংশন করো ক্লোজলি স্পেস, টার্নিং এর প্রপোর্শন বেড়ে যাবে।
যখন আমরা টানা ডিভাইডার দিই, লক্ষ্য করছো কিনা যাই না, সবাইকে ঘুরাই নিয়ে এসে সোজা বানায় ফেলি, লেফট টার্ন করে বানায় ফেলি। কিন্তু রাইট টার্ন এবং সাকসেসিভ যদি হয়, তার মানে টার্নিং বাড়ানো মানে হলো জাংশনের প্রোডাক্টিভিটি কমে যাবে। এর যা স্পিড, এর স্পিড অনেক কমে যাবে। পরের প্রশ্ন, তাহলে এটা করে কেন? মনে করো একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে তোমাকে ডেকে নিয়ে গেল, বললো ভাই এই মোড়ের মধ্যে খালি অ্যাক্সিডেন্ট হয়। তুমি সাথে সাথে তাকায় বলবো, ভাই এই মোড়ের তো যে কেউই গাড়ি কম থাকলে টান দিতে পারে, বুয়েটের মধ্যে এটা হয় অনেক, যে কারণে পরবর্তী স্পিড ব্রেকার দেয়। স্পিড ব্রেকার কিন্তু একটা ফেইলুর, ইঞ্জিনিয়ারিং ফেইলুর হলো স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার না দেওয়ার পক্ষেই থাকবা। ও শুধু অ্যাক্সিডেন্ট কমাতে আসে না, ও নিজে অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়। সো সায়েন্স কি বলে? ইফ ইট ইজ এ রেসিডেন্সিয়াল এরিয়া, ক্যাপাসিটি ইজ নট ইউর কনসার্ন। তুমি ওখানে ক্যাপাসিটি নিয়ে কিচ্ছু করবা না, ক্যাপাসিটি জিরো থাকলেও ডাজন্ট ম্যাটার। তুমি বলবা সেফটি প্রমোট করতে হবে, আনসুপারভাইজড বাচ্চারা থাকবে, সো আমি স্পিড দিবই না। স্পিডটাকে পুলিশ ছাড়া, সিগন্যাল ছাড়া অ্যারেস্ট করবা কিভাবে? এই হলো স্ট্যাগার টি জাংশন। অ্যাটলিস্ট এই ডিরেকশনে এখন আর কোনো মোটর সাইকেল এসে টান দিয়ে যেতে পারবে না। বলবে লেফট টার্ন নিতে হবে, তাহলে স্পিড কমলো। রাইট টার্ন নিতে হবে, স্পিড কমলো। স্পিড কমা মানে ক্যাপাসিটি কমলো, কিন্তু বাড়লো কি? বাড়লো হলো সেফটি প্রমোট হলো, সেফটি এনশিওর্ড হলো, উইদাউট এনি পুলিশ, উইদাউট এনি সিগন্যাল। সো দিস ইজ দ্য মেকানিক্স, আন্ডারলাইং মেকানিক্স। এইবার আসো, এটা লেফটেও হইতে পারে। এইবার আসো, এই যে দেখো অ্যাপ্লাই করছে কোথায়, ভালো করে দেখো। অস্ট্রেলিয়ার যেটা আমি দেখাচ্ছিলাম তখন, এটা আরো মাইক্রো লেভেলে, এইটা আর এইটা, এখানে এখানে। এই ইঞ্জিনিয়ারটা সে জানে আমি এই রাস্তাটা এখানে বানাইলে পরে যে ব্যবহারকারী সে খুশি হবে। কিন্তু আমি তার খুশি তো চাই না, কারণ এগুলি তো রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই যে দেখো বাড়িগুলির প্যাটার্ন দেখো, রেসিডেন্সিয়াল এরিয়া। সো রেসিডেন্সিয়াল এরিয়াতে অ্যাটলিস্ট সেকেন্ডারি রোডে, এটা হলো প্রাইমারি রোড, সেকেন্ডারি রোডে আমি স্পিড স্পিড অ্যারেস্ট করতে চাই এক ডিরেকশনে, এই ডিরেকশনে করলাম না, তাহলে বলবা যে দাওয়াইটা হবে স্ট্যাগার্ড, সোজা বানাবোই না। ক্যাপাসিটি অনেক কমে যাবে, স্পিড কমে যাবে, সেফটি প্রমোট হবে। এই যে দেখো ওদের ইঞ্জিনিয়ার দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, অল আর স্ট্যাগার্ড। মাইক্রো লেভেল এগুলি হলো অ্যানালাইসিস। আমাদের দেশে যে কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে যাও, ওই যে বললাম কোনো সেন্স লাগে না, এটা টান দেয়, এটা টান দেয়, টান দেয়, গ্রিড বানায় ছেড়ে দিল। মানে এটা প্ল্যানটা করলো যে অটোকেড অপারেটর, তাকে দিয়ে 1 ঘন্টার মধ্যে একটা প্ল্যান করে ফেললো। এখানে কিন্তু তা না রে ভাই, সায়েন্স অ্যাপ্লাই করতে হয় এই জায়গার মধ্যে, আমাদেরটা ননসেন্স। তো আমরা ননসেন্সের জিনিস দিয়ে সেফটিটাকে আমরা কম্প্রোমাইজ করে ফেলি। তখন কি হয়? আমরা পার্ক বানানোর জন্য প্রজেক্ট নেই, পার্কে যায় অ্যাডাল্টরা। পুরো পৃথিবীতে কিন্তু রেসিডেন্সিয়াল রাস্তার মধ্যে আনসুপারভাইজ বাচ্চারা সাইক্লিং করে, কত কিছু করে। এই জন্য কার্ডিসেক দেয়। আর প্রাইমারিতে একটা রাস্তা লাগবে, কারণ তুমি দূরপাল্লায় যাবা, তাহলে বাসা থেকে বের হলে আস্তে আস্তে, তারপরে প্রাইমারি রাস্তা ধরে অফিসে যাচ্ছ। আর যদি এই পারে আসতে চাও, তাহলে তোমার স্পিড কমাইয়া আরেকটা রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢুকলা। সো কি দেখালাম? Staggered intersection is a treatment for residential area. It reduces capacity for promoting safety. Why? All are the unsupervised road user. তারা স্লো স্পিডের মধ্যে, এই যে দেখো ওখানে গিয়েও কিন্তু কন্টিনিউ করে নাই, আটকাই দিচ্ছে, ওই যে দেখো ডেড এন্ড। দিস ইজ কল গ্রামার সামহাও। এই যে দেখো স্ট্যাগারিং, এই যে দেখো ডেড এন্ড। এইবার বলো তো দেখি, একজন, এটা হলো পিওর রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু চলে আসছে, ওই যে প্রাইমারি রাস্তাটা, এখানে কিন্তু যে কেউ হাই স্পিডে চালাইতে পারবে। এখন তো মোটর সাইকেল চলে আসছে, হ্যাঁ, জুভেনাইল ক্রাইম বলে, তার ভিতরে থ্রিলটা হলো সবচেয়ে বেশি। কি লেখা আছে সাইনে না কি আছে, সে একটা টান দিবে। আচ্ছা এখন আমি তোমাকে যদি বলি এটা রেসিডেন্সিয়াল এরিয়া, বোথ ডিরেকশনে চার রাস্তার স্পিডটাকে কমাইতে হবে,
দুই রাস্তার স্পিড কমাইতে গেলে লাগে স্ট্যাগার্ড ইন্টারসেকশন। চার রাস্তার স্পিড যদি অ্যাট এ টাইম কমাতে চাও, কি ট্রিটমেন্ট দিবা দেখি, একজন বলো তো দেখি। এনিওয়ে, রাউন্ড অ্যাবাউট যদি দাও তাহলে ডেফিনিটলি চার রাস্তায় আমি আছে মনে হয়, এই যে দেখো রাউন্ড অ্যাবাউট, এদিক থেকেও আসলে একটা কার্ভে যেতে হবে, এদিক থেকেও আসলে কার্ভে, এদিক থেকেও আসলে কার্ভে, এদিক থেকেও আসলে কার্ভে। তুমি যখন এই স্ট্যাগার্ড দিয়ে ঢুকে ফেললা, এটা যদি পিওর রেসিডেন্সিয়াল এরিয়া হয়, তুমি যদি দিতেই হয় চারটা রাস্তা, তাহলে রাউন্ড অ্যাবাউট দিয়ে দিবা। রাউন্ড অ্যাবাউট একটা আর্টিফিশিয়াল বেন্ড তৈরি করে, বেন্ডে কার্ভে হাই স্পিডে যেতে পারে না। সো তুমি তো যাবা রাস্তার ডাক্তার হিসাবে যাবা, মানুষ জানবে, মানুষ, বাচ্চা কাচ্চারা মরে যাচ্ছে, তোমার কাছে দাওয়াই চাবে। তোমার হাতে কি টুলস আছে? ডাক্তারের হাতে থাকে মেডিসিন, তোমার হাতে থাকবে টুলস এন্ড টেকনিক। তুমি বলবো আমি একটা রাউন্ড অ্যাবাউট করে দিই। তো আমাদের এখানে প্রিভেন্টিভ নেয় না, আমাদেরটা হলো রিয়েক্টিভ নেয়। মানুষ মরার পর বলে যে ক্লাসে আছে, পরে সকালবেলা আসতে বলেছে, ক্লাস নিচ্ছে আর কি, আর না হলে 9টার পর। সো বলো যে এই জায়গাটার মধ্যে আহ, এ, তাহলে তুমি চার রাস্তার মাঝখানে একটা একটা রাউন্ড অ্যাবাউটটা দিয়ে দিলে পুলিশ লাগবে না, কিচ্ছু লাগবে না। সো এই নলেজটা যখন হয়ে গেল, কোনোদিন যদি তোমার হাত দিয়ে রেসিডেন্সিয়াল এরিয়ার কোনো রোড নেটওয়ার্ক আসে, ভুলেও এই এই ক্রস দিবা না। তাহলে বাচ্চা কাচ্চা মারা গেলে, আমার ক্লাস করার পর যদি ভুল করো, তাহলে কিন্তু আমানতটা খেয়ানতের ভাগিদার হয়ে যাবা। কারণ তোমার আমাকে এডুকেশন দেওয়া হচ্ছে সোসাইটাল বেনিফিট ইনডিউস করার জন্য। ইগনোরেন্ট হবা কেন? আমরা ইগনোরেন্ট, মরে গেলে দায় দায়িত্ব নেই না, দায় দায়িত্ব দিয়ে দিই ড্রাইভারকে। এমন একটা ইমিউন সোসাইটিতে আমরা বাস করি, উপরের দিকে কোনো দিন দায় দায়িত্ব নিতে হয় না। আর পুরো পৃথিবীতে উপরের দিকে কেউ পোস্টই নিতে চায় না দায় দায়িত্বের ভয়ে। আমরা কালচারালি অনেক ডিফারেন্ট। সব ভুল আমাদের উপরের লেয়ারের, কিন্তু কোনো দুর্ঘটনা হলে আমরা শাস্তির ব্যবস্থা করি লোয়ার টিয়ারে। এই যে আমি স্ট্রাকচারাল প্রবলেমটা করে রাখলাম, এটা সোসাইটিও জানে না, ইভেন ইঞ্জিনিয়ারও জানে না কি ভুলটা করছি আমি। সেই ডিফেন্স এগেনস্ট ইগনোরেন্সের মধ্যে তোমাদের পলিসি থাকতে হবে, আমার দ্বারা যেন সোসাইটির কোনো ভুল না হয় আর কি। বুঝতে পারছো? এইবার আসো, আমাদের রাস্তাগুলি দেখো ইন কন্ট্রাস্ট, যেটার জন্য আমি ভাবলাম যে দেখাই দিই। এটা অনেক আগের ছবি। এটা হচ্ছে হলো গিয়ে এটা হচ্ছে হলো গিয়ে সেই মিরপুর রাস্তা। এটা হলো গিয়ে, হ্যাঁ এটা সায়েন্স ল্যাবরেটরি। তাহলে এটা হলো কি এলিফ্যান্ট রোডের রাস্তা, এটা হলো 2 নম্বর রাস্তা, এটা হলো 3 নম্বর, এটা হলো গ্রিন রোড। দেখো আমাদের রাস্তাগুলি কেমন। এই জায়গায় এলিফ্যান্টের রাস্তা আসছে, তারপরে এখানে হলো 2 নম্বরের রাস্তা, এটা কিন্তু স্ট্যাগার্ড। আর একটু সামনের দিকে যাই, এটা হলো মানিক মি এভিনিউ, এটা হলো 27 নম্বর স্ট্যাগার্ড। আর একটু আগাই, এখানে হচ্ছে হলো গিয়ে আসাদ গেট, চিনো কিনে যাই না, মিরপুর রাস্তা যদি চিনে থাকো, খালি এখন থেকে খালি রাস্তা দেখবা না। ইনহেরেন্ট উইকনেস মানে হলো সাধারণ মানুষ যা দেখবে তুমি অসাধারণ ভাবে দেখবা। সাধারণ মানুষ দেখবে সিমটম, আর তুমি দেখবে রুট কজ। তুমি প্রথমে বলবা আমি স্ট্যাগার্ড দেখলাম সায়েন্স ল্যাবে, স্ট্যাগার্ড দেখলাম আমি, আরেকটা কোথায় দেখলাম, এই যে 27 নম্বরে মানিক মি এভিনিউ। এখানে এসে কোথায় দেখলা? এখানে দেখলে সংসদ ভবনের রাস্তা। আর এটা হলো গিয়ে মোহাম্মদপুরের রাস্তা, আসাদ এভিনিউ বলে। আর একটু আগাও, আগে ছিল এটা হচ্ছে হলো গিয়ে আগারগাঁও রাস্তা, এটা হলো শ্যামলীর রাস্তা। হোয়াট ইজ দিস? এটা না, এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া না তো। কমার্শিয়াল এরিয়াতে প্রোডাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি, গ্রিড, গ্রিড আর গ্রিড। রেসিডেন্সিয়াল এরিয়া ট্রিটমেন্ট দিয়ে দিছো কমার্শিয়াল এরিয়াতে, গেল। সো আমি খালি সামান্য দেখালাম তোমাদেরকে, তুমি যখন এক একটা রাস্তার স্ক্যানিং করবা, খুঁজে দেখো ইনহেরেন্ট উইকনেস মানে কি। যেই
যেটা অনেকটা আমি বলি, আহ, একটা বেবি যখন পৃথিবীতে আসে ও যা নিয়ে আসলো এটা যদি ডিফেক্টিভ হয়, এটা হলো ইনহেরেন্ট উইকনেস, এটা নিয়ে আজীবন তাকে থাকতে হবে। তো তোমার রাস্তাঘাটের আজীবনের সমস্যাটা কি, পার্মানেন্ট প্রবলেমটা কি, যেটা ইরিভার্সিবল ড্যামেজ? তোমার লেআউট প্যাটার্নটাই হলো গন্ডগোল। এটা তো দেখাইলাম আমি মিরপুর রাস্তাটা, যাও না মোহাম্মদপুরের রাস্তাটা। মোহাম্মদপুরের রাস্তাটা যখন বিডিআর আসবে একটা 90 ডিগ্রি টার্ন, হ্যাঁ, তাই এই রাস্তার প্রোডাক্টিভিটি থাকবে না তো। ঢাকা যতদিন থাকবে ওই জায়গায় কনজেশন কোনোদিনই অ্যাভয়েড হবে না, কারণ এগুলি তো ন্যাচারাল প্রোফাইল হওয়ার কথা, আমাদের দেশে আনন্যাচারাল। কেউ মসজিদ বানাইছে, কেউ ক্যান্টনমেন্ট বানাইছে, যে কোনো একটা জিনিস দিয়ে আমরা অবস্ট্রাক্ট করে দিছি। সো সোসাইটিকে আমরা বেনিফিট দিতে শিখি নাই, নিজের হুইমজিক্যাল আমরা বানিয়ে ফেলেছি। শুধু তাই না, তুমি যদি আরো ইনহেরেন্ট উইকনেস বলো, যাও বুয়েটের ভেতরে, যাও ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, অ্যাক্সেস কন্ট্রোল। সব রাস্তা কিন্তু জনগণের জন্য ফ্রি না। কোনো একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস আমার রাস্তা। কোনো রাস্তা পাবলিকের যদি হয়, কারো কোনো অথরিটি নাই তার রুলস এন্ড রেগুলেশন অ্যাপ্লাই করার, কিন্তু আমাদের দেশে আমরা করি, আউটলিমিট করে দেই পাবলিককে। সো এই এই রোড নেটওয়ার্ক দিয়ে তুমি কি স্বপ্ন দেখবা আমি জানি না। সো মানুষকে বুঝাতে গেলে আমি তো কিছু কিছু দেখালাম, দেখে আরো আছে কিনা। এই যে দেখো এদিকে, এক সময়ে এটাকে বলে মগবাজার, মগবাজারের মোড়, এটাকে বলা হয় মৌচাকের মোড়। দুইটা মোড়ের কনজেশন, ক্রনিক কনজেশন ছিল। এই কনজেশন দূর করার জন্য বলা হলো 1,000 কোটি টাকা লাগবে মৌচাক মগবাজার ফ্লাইওভার করছে। জানো কিনা যাই না, উপরে যেয়ে দেখবা এখানে একটা মোড় আছে ফ্লাইওভারের উপরে, এখানে একটা মোড় আছে ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারের উপরে মোড় থাকে, আর প্রজেক্টের নামই তো হলো সিগন্যাল ফ্রি করিডোর করবে। নিচে দুইটা সিগন্যাল আছে, স্ট্যাগার টি জাংশন আছে, প্রোডাক্টিভিটি খুব লো। এবং তোমরা কি লক্ষ্য করছো কিনা যাই না, বলো তো দেখি, কেউ বলতে পারবা কিনা। এটা হলো মৌচাক, এখন এখানে ফ্লাইওভার হয়ে গেছে। এই রাস্তাটা মৌচাক থেকে আরম্ভ করে কত দূর পর্যন্ত গেছে বলো তো দেখি। মৌচাক থেকে এই রাস্তাটা কোথায় গিয়ে মিলছে? ঢাকাকে যদি চিনো কেউ, বলো তো দেখি, কেউ পারবা কিনা। বুঝাইতে পারছি এটা? স্যার এটা কি হচ্ছে ইসে ওই যে বাসা হয়ে কমলাপুরের ওদিকে গেছে ওই রোডটা? আরে না, স্যার এটা হলো রামপুরা মৌচ। রামপুরা রামপুরার দিকে স্যার, রামপুরা। হ্যাঁ, রামপুরা হয়ে হ্যাঁ তারপরে হ্যাঁ, কোথায় গেছে? প্রগতি সরণি স্যার। প্রগতি সরণি হয়ে তো কোথায় গেছে? এয়ারপোর্ট রাস্তার সাথে জি স্যার। মিলছে, তাই না? এইবার বলো, যে বলছো প্রগতি সরণি হয়ে গেছে, তাহলে মৌচাক থেকে প্রগতি সরণির শেষ মাথা পর্যন্ত এটার অ্যালাইনমেন্টটা কেমন বলো তো দেখি, সোজা না বাঁকা? সোজা স্যার। একদম সোজা। কেন বলতেছি জানো? তুমি বলবা দারুণ একটা রাস্তা, কিন্তু আমি বলবো এখানে যখন আমরা মেট্রো দিতে চাইলাম, মতিঝিল যাবে, সেই উত্তরার থেকে তারপরে চলে আসছে এই প্রগতি সর। আরে ভাই, ইতে চলে যাও, হ্যাঁ, মিউটে চলে যাও। সোজা এসে এখানে এই জায়গাটার মধ্যে একটা টার্ন নিছে, এই জায়গায় একটা টার্ন। কনসালটেন্ট বলে ট্রেন তো এইভাবে টার্ন নিতে পারবে না তো, রিভার্স টার্ন নিতে পারবে না তো। তাহলে লক্ষ্য করে দেখো, একটা সোজা রাস্তা তুমি দেখলে বলবো রাস্তা, কিন্তু একটা মেট্রো ইমপ্লিমেন্টেশনের জন্য এটা রাস্তা বললো না তো। বলো যে এই জায়গায় এসে 10টা কম্পার্টমেন্টের একটা ট্রেন যদি মোচড় দেয়, বা 6 কম্পার্টমেন্ট মোচড় দিয়ে আবার এখানে মোচড় দিবে, পারবে না তো। পারলো না এদিক দিয়ে কোনো মেট্রো অ্যালাইনমেন্ট দিতে। এই জন্যই বললাম, তুমি যেইভাবে গ্রেডেশন করবা রাস্তার, এটা সাধারণ মানুষ কিন্তু সেইভাবে করবে না, তোমারটা হবে ডেফিনেশন অনুযায়ী। ভাই এনেবলড হইলো না তো, মেট্রোর একটা ভারী একটা ইনফ্রাস্ট্রাকচার করলে ভালো হইতো। রাস্তাটাও কিন্তু বিরাট, মৌচাক থেকে শেষ মাথা পর্যন্ত অ্যাটলিস্ট 10-12 কিলোমিটার সোজা রাস্তা, কিন্তু তার প্রোডাক্টিভিটি কেন কমে গেল? মাথাটার মধ্যে দুইটা রিভার্স বেন্ড দেওয়া আছে, স্ট্যাগার্ড জাংশন আছে, এটা একটা টি জাংশন, এটা একটা টি জাংশন, গেল প্রোডাক্টিভিটি শেষ। এবার দেখো,
এটাকে বলা হচ্ছে হলো গিয়ে কাকরাইলের মোড়, এটা হচ্ছে হলো গিয়ে বিজয়নগর, নগর বলে বিজয়নগর টি জাংশন, দুইটা স্ট্যাগার্ড টি জাংশন। সো তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের রাস্তাগুলির প্রোডাক্টিভিটি আমরা কখনো পাবো না, বিকজ আমাদের রাস্তাগুলি, এই যে দেখো আমি শেষ পর্যন্ত আঁকছিলাম কোনো একটা সময়, মনে করো এই হলো গিয়ে স্টেডিয়ামগুলি। হুম, এখানে দেখাচ্ছি স্টেডিয়ামটা, এখান থেকে আয়শা পুরনো টাউন থেকে এসে এইটা হলো গুলিস্তানের দিকে যাচ্ছে, এটা হলো গোলাপ শাহ মোড়, এইটা আসছে বাইতুল মোকাররমের জন্য মসজিদ বানায় ফেলছে। এই রাস্তা কিন্তু সোজা যাওয়ার কথা ছিল, দেখো একটা মসজিদের কত ইম্প্যাক্ট। এইখানে আইসাই তারপরে বাঁক নিয়ে জিরো পয়েন্টের দিয়ে গেছে, চিনো কিনা ঢাকা যায় না, জিরো পয়েন্ট থেকে এই সেই বিজয়নগর, বিজয়নগর থেকে এই হলো কাকরায়, না কাকরায় না, এটা হচ্ছে হলো গিয়ে কি হবে মগবাজার, এটা হলো মৌচাক, এটা হলো মালিবাগ, এরপরে ওই যে ওই সোজা প্রগতি সরণের দিকে চলে গেছে। তাহলে দেখো এই যে কিঙ্কি হয়ে গেল, এই যে এই জায়গায় কিন্তু কোনো মেট্রো আসবে না, তাহলে এই রাস্তাটা হওয়ার কথা ছিল জাস্ট এই এই কানেকশন যদি দেওয়া হয়, তাহলে তুমি বলতো ইয়াস এটা এনেবলড কনফিগারেশন, এনেবলড কোন এনেবল, যে কোনো ভারী। তো আমার পুরো মনে করো 90% রাস্তা ঠিক ছিল, কিন্তু এই জায়গায় অ্যালাইনমেন্টটা নট এনেবল, গ্রামাটিক্যাল মিস্টেক। কারা দিয়েছে? ডেফিনেটলি আমাদের কেউ না কেউ দিয়েছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হলো, এই করিডোরে কোনোদিন আর কিছু পাইলো না। এনিওয়ে, তার মানে হচ্ছে হলো গিয়ে আমাদের রাস্তার কোয়ালিটিটাকে আর একটু ভালোভাবে, যেটা এখানে দেখানো হয়েছে আর কি, এই যে দেখো এটা হলো জিরো পয়েন্ট, এটা এটা দেখো, এটাই হলো সেই জিরো পয়েন্টটা, এটা হলো গিয়ে এখানে এই জায়গাটার মধ্যে এসে এই এদিক দিয়ে গিয়ে এই যে দেখো বিজয়নগর, তারপরে হলো এই হচ্ছে হলো সরি বিজয়নগর, তো এইটা না, এটা হলো হ্যাঁ বিজয়নগর, এটা হলো কাকরাইল, এরপরে গেছে এই হলো মালিবাগ, এই হচ্ছে হলো গিয়ে মৌচাক, এই এই যে দেখছো, এই 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 এটা হলো স্যার রাস্তা আমাদের যে হইলো। মালিবাগের যে ফ্লাইওভারটা আছে, এটা হচ্ছে যে কাকরাইল থেকে যখন আসে গাড়িগুলা, তো এই ডিজাইনটা কি স্যার মানে ঠিক আছে? তুমিই বলবা তো, তুমি তো এই ক্লাসটা করছো তো, স্যার বুঝেছো? ওইটা ওইটা আমি আমি যেটা দেখেছি যে ওইখানে একটু প্রবলেম আর কি ক্রিয়েট হচ্ছে, যে ওইটা এ- মনে হয় কোনো কারণে একটু ভুল প্রবলেম না, করতে। একটু প্রবলেম না, তোমাকে কিছুক্ষণ আগে কি বললাম, ফ্লাইওভার করে সিগন্যাল দূর করার জন্য, আর আমি উপরেও কিন্তু দুইটা ফ্লাইওভার রেখে দিছি। এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি তোমাকে বলি, এটা যখন আমার কাছে প্রথম আসলো, যেটার স্ট্রাকচারাল বিরাট প্রবলেম ছিল, এই স্ট্রাকচারাল প্রবলেমটা এটা আমাদের এখানে কেউই ধরতে পারে নাই। পদ্মা ব্রিজের যে চিফ ইঞ্জিনিয়ার, তখন পদ্মা ব্রিজটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন না করার ফলে সে ভদ্রলোক চুপ বসেছিল, পয়সা পাচ্ছিল, বেতন পাচ্ছিল, রবার্ট নাম, তাকে নিয়ে আসা হয়েছে যে ঠিক আছে পদ্মা ব্রিজে এখন কাজ বন্ধ, তুমি চলে আসো মৌচাক মগবাজার ফ্লাইওভার। বিশেষজ্ঞ কাকে বলে দেখো, সে ড্রয়িং দেখে বলতেছে, ও তো স্ট্রাকচারের লোক, সে বলতেছে তো তো অ্যাস্টো কমপ্লায়েন্ট হয় নাই। তাহলে আমাদের ইঞ্জিনিয়ারদের সামহাউ সেন্সিটিভিটি অনেক কম, আগে কইরা ফেলি, এর বাপটা হলো এরকম। সো সেই ভদ্রলোকের সাথে আমার পরবর্তীতে ফ্রেন্ডশিপ হলো, যে হক আমি তোমাদের কালচার বুঝতে আমি ভয় অনেক দেরি করছি, আমি 4-5 বার বলছি এই আমাকে যেহেতু জড়িত করছো, এটা কিন্তু বক্সটা এস্টোর 6টা টাইপ আছে, এটার বাইরে একটা টাইপ আছে নন স্ট্যান্ডার্ড, একটু চেক করা উচিত।
যখন দেখতেছে যে তাকে নিয়ে এই কাজটা করতেছে, সে ফিডব্যাক দিচ্ছে, সেটা কাজে নিচ্ছে না, সে তখন চিঠি লিখে ফেললো। চিঠিটা আমাকে দিছে, দেখাইলাম। ও বললাম যে আমি বাঁচার জন্য আমি চিঠিটা লিখে বলতেছে দ্যার ইজ এ বিগ প্রবলেম, নিড ক্রস চেকিং অ্যান্ড ভেটিং। এই তখন পিডি কম্পালসিভ একটা মুভ নিয়ে আমাকে চিনতো। আমি যেহেতু হাতির ঝিলটা করে দিছিলাম, সেখানে এলজিডিও ইমপ্লিমেন্ট করেছে, সেখান থেকে চলে আসলো আমার কাছে। আমি দিলাম আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে। তো ওরা বললো যে ঠিক আছে, আমরা ভেটিং করে দিব, এবং যদি অ্যাস্টো কমপ্লায়েন্ট না হয় তাহলে করে দিব। সো এই কাজটা করার জন্য আমি একটা প্রেজেন্টেশন দিলাম, কারণ এই ফ্লাইওভারটাই বাংলাদেশের সবচেয়ে জটিল। এটা কয়েকতলা, অন্যগুলি সব একতলা। এখানে কিন্তু মালিবাগ এবং মৌচাকে তিনতলাও আছে। সো এগুলি একটা খুঁটির মধ্যে ট্রে সিস্টেমে, ভালো করে দেখবে, একটা একটা কলামের মধ্যে দুইটা ট্রে আছে। এই ডিজাইনগুলি অত্যন্ত কঠিন হয়। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যেই ড্রয়িংটা পাইছে সেটা তো হলো 2D ডায়াগ্রাম। তা আমাকে বললো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যাতে করে হাতিটা দেখতে পারে যে আসলে কিভাবে 3D-তে এই ফ্লাইওভারের স্ট্রাকচারগুলি, এলিমেন্টগুলি রেস্ট করতেছে, তাহলে মডেল করে স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি চেক করতে পারবে। আমি প্রেজেন্টেশন দিলাম, আমি কিন্তু স্ট্রাকচার ফিল্ডের জন্য। তাই বলে আমাকে ড্রয়িংগুলি দেন, দিল। সেকেন্ড পেজটার মধ্যে ছিল ওভারঅল প্ল্যান। তাকাই দেখি উপরে লেখা আছে সিগন্যাল ফ্রি করিডোর। আমি চোখে দেখতে পাচ্ছি দুইটা সিগন্যাল আছে, নাম লেখা আছে, প্রজেক্টের নাম হলো সিগন্যাল ফ্রি করিডোর, আর দেখতেছি দুইটা সিগন্যাল আছে। শুধু তাই না, আরো অনেক ঝামেলা আছে। কিন্তু ওটা তো ট্রান্সপোর্টেশন পয়েন্ট অফ ভিউতে, ওরা তো স্ট্রাকচারাল চাচ্ছিল প্রেজেন্টেশন, আমি তৈরি করলাম স্ট্রাকচারের জন্য। এটা শুনে তখন প্রজেক্ট ডাইরেক্টর বলল আমিও প্রেজেন্টেশনটা দেখবো। ভালো কথা, আসেন। আমি যখন প্রেজেন্টেশনটা দিলাম, স্ট্রাকচারেরটা যখন শেষ, তখন আমি পিডি কে বললাম আপনি কি ড্রয়িং দেখেছেন? ইয়াস। তো আপনি লিখেছেন সিগন্যাল ফ্রি করিডোর? ইয়াস। সেই কারণেই তো 1000 কোটি টাকা দিয়ে বানাচ্ছি। আমি বললাম ওখানে দুইটা সিগন্যাল আছে, নিচের দুইটা সিগন্যালই আপনি উপরে নিচ্ছেন। উত্তরটা কি ছিল জানো? অ্যাবসার্ড, অ্যাবসার্ড। আমি বলছি, আপনি হয়তো ড্রয়িং তাহলে বোঝেন নাই। আমার সিনিয়র, আমি বললাম আপনি ড্রয়িং বোঝেন নাই। বললো অ্যাবসার্ড বলতেছি। তখন আমি বললাম তাহলে আরো কয়েকটা আপনি শুনে রাখেন। এই ফ্লাইওভারটা যে ডিজাইন করছে সে কি আমেরিকান? বলে হ্যাঁ, স্টুপ কনসালটেন্ট থেকে আসছিল। তো উনি বলতেছেন আপনি কেমনে বুঝছেন? আমি বলছি, তার ভুলের ধরন দেখেই বুঝছি। সে সমস্যার সমাধান করে গেছে রাইট হ্যান্ড ড্রাইভিং, আমরা চালাই হলো লেফট হ্যান্ড ড্রাইভিং এ। কোথায় ধরাই দিলাম। এরপরে বললাম আপনার যে ফ্লাইওভারটা করছেন, এটা ডিজাইন তো দেখলাম 2012 সালে হয়েছে। সরি, এটা হলো 2000 সালে হয়েছে, ইমপ্লিমেন্ট করতেছেন 2012 সালে। মাঝখানে প্রায় 12 বছর চলে গেছে। 12 বছরে তো কার্পেটিং হয়েছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। আপনার নিচে কি হেডরুম আছে চেক করে দেখছেন? এবং একটু ভয় ধরায় দিলাম, কারণ আমি এটার সাথে জড়িত ছিলাম। শান্তিনগরে, শান্তিনগরের মোড়ে জলাবদ্ধতা দূর করার জন্য ওখানে অনেক পেভমেন্ট করা হয়েছে, ওখানে তো ডেফিনেটলি হেডরুম নাই। তাহলে কয়টা প্রবলেম দিন? একটা হলো আমেরিকান ভদ্রলোক এসে ভুল করে দিয়ে গেছে, দুইটা সিগন্যাল আছে, এবং আপনি হেডরুমটা চেক করবেন। তিনটা তিনটা জিনিস বললাম। সিগন্যালের ব্যাপারে উনি অ্যাডামেন্ট ছিলেন। আমি বললাম শুধু আপনি না, আপনার এলজিডি, সারা বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে দেখায়, তারপর আমার সাথে বসবেন। দুইটা সিগন্যাল আছে। উনি বলছেন নাই। আমি বলছি ঠিক আছে, আপনি আসেন পরের মিটিং এ। 2-3 দিন পরে ফোন দিল যে সিগন্যাল নাই, কিন্তু আপনি যেটা বলছেন খুব খারাপ অবস্থা, নিচে হেডরুম নাই, 5.5 মিটার থাকতে হয় হেডরুম, নিচ দিক দিয়ে গাড়ি যদি চলতে হয়
শান্তিনগরে নাই, মগবাজারেও নাই। এই আরম্ভ হলো বিপদ। তার মানে কি তোমাকে তো এখন ঠেলা দিয়ে উপরে উঠাইতে হবে তো। ফ্লাইওভারের কোনো একটা অংশ যদি উপরে উঠাও, পুরো অংশের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, কন্টিনিউয়াস তো এই জায়গায়। তো এটা করবে কে? কনসালটেন্ট তো 2000 সালেই চলে গেছে, আমেরিকান স্টুপ কনসালটেন্ট। যাক, সেটা শেষ পর্যন্ত আমি করে দিছি। কিন্তু বললাম যে সিগন্যাল, অনেক দিন পরে এসে বলে হ্যাঁ একটা সিগন্যাল আছে। আমি বলছি, এখনো আপনারা অন্ধ, দুটা সিগন্যাল আছে। এইবার তোমাদেরকে আমি শেয়ার করি আমরা কতটুকু নলেজ গ্যাপ, একটু খেয়াল রাখবা। প্রথমে একটাও নাই, তারপরে বলল যে একটা আছে, তারপরে এটা কনস্ট্রাকশন 3 বছর পর উদ্বোধনে যখন যায়, তার আগে আগে আমি একটা সাইট ভিজিট করলাম। কেন? ফাইনাল একটা এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় স্প্যানের, খুব সম্ভবত 65 মিটার স্প্যানের একটা গার্ডার লঞ্চিং হবে। গার্ডার পরে 2জন মনে হয় লোক মারা গেছিল, এই জন্য বুয়েটের প্রেজেন্সে তুলতে হবে। আমি হজের থেকে এসেই প্রথম পাইলাম যে আপনাকে থাকতে হবে। আমি গেলাম, কাজটা শেষ প্রায়, উদ্বোধন হবে 2-3 মাস পরে। এখানে সাইট অফিস, কাজটা হয়ে যাওয়ার পর লঞ্চিং হয়ে গার্ডারটা লঞ্চিং করে ফেলার পর এখানে এসে কোন একটা রুমের মধ্যে সাইট অফিসে চাটা খাচ্ছি। পিডি আমার সামনে এসে বসছে, কারণ কাজ তো শেষ। হ্যাঁ শামসু ভাই, দুইটা সিগন্যালই আছে। কথাগুলি বললাম, আমরা ইঞ্জিনিয়ার হিসাবে কতটুকু কম্পিটেন্ট, কতটুকু দায়িত্ব নিয়ে সোসাইটি থেকে আমরা কনস্ট্রাকশন করছি, আই হ্যাভ এ স্ট্রং ডাউট। আমি চ্যালেঞ্জ দিছিলাম বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারকে দেখাবেন, আপনার প্রথমে এক্সস্ট করবেন আপনার পুরো এলজিডি, তারপরে রোডস এন্ড হাইওয়ে, তারপরে যাকে বিশেষজ্ঞ পান। দুর্ভাগ্য ধরতে পারে নাই। সো ধরতে যদি তুমি না পারো, কনসালটেন্ট তো ভুল করেই যাবে, কনসালটেন্ট ভুল করেই যাবে। তো এনিওয়ে, এটার মধ্যে আরো যে কত ভুল আছে, তো তোমাদেরকে সবকিছু এখানে আমি ডিটেল দেখাতে পারলাম না। আমার প্রত্যাশা তোমরা যতটুকু এখানে থট প্রভোকিং কিছু আইডিয়া পেলা, সেই টেমপ্লেট দিয়ে নিজে একটু ডিপ ডাইভ করবা। ল্যাটারাল লার্নিং এ অনেক ইজি হয়ে যায়, লার্নিংটা পার্মানেন্ট করতে গেলে নিজে একটু শিখো। আমি বেসিক রুডিমেন্টারি গ্রামারগুলি দেখালাম, এরপরে মাঝে মাঝে নিজেও একটু চেষ্টা করবা যে আমি একটু শিক্ষিত, আমি আমার মনটা দিয়ে দেখি তো, দেখি এই জায়গার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। অনেক ভুল আছে, অনেক ভুল থেকে একটা ভুলই তুমি আইডেন্টিফাই করো, গ্রামাটিক্যালি জাস্টিফাই করো, কনফিডেন্ট হও, তাহলে বুঝবা তুমি অ্যাটলিস্ট আই ওপেনিং কিছু হয়ে গেছে, আর তোমার আইটা অলরেডি ক্যালিব্রেটেড হয়ে গেছে। আর আমরা হলো সবাই, সরি টু সে, ম্যাক্সিমাম ড্রয়িংই রিড করতে পারি না। ইঞ্জিনিয়ার হয়েছি, ড্রয়িংই রিড করতে পারি না। দুর্ভাগ্য আমাদের, অত্যন্ত দুর্ভাগ্য। তো সেই হিসাবে আমি টোনটা পজিটিভ দিতে পারলাম না, তোমাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি, ইন ইউর প্রফেশন ট্রাই টু বি ভেরি প্রফেশনাল। প্রফেশনাল হতে গেলে নলেজ এম্পাওয়ার করতে হবে। ডাক্তাররা যারা পড়ার মধ্যে থাকে তারাই ভালো ডাক্তার হয়, আর যে পড়াটা ছেড়ে দিছে তার নলেজ স্টপ হয়ে গেছে। তোমার ইঞ্জিনিয়ারিং ডোমেনে নলেজ এভরিডে ইনক্রিমেন্টালি বাড়ছে, ডক্টরের এখানেও কিন্তু বাড়ছে। তোমাকে আপ টু ডেট থাকতে হবে, খালি ফিল্ডে নেমে গেলা গায়ে গতরে টেকনিক্যাল লেবার হয়ে যাবা। সেই দিকে না গিয়ে একটু নলেজ হও, এবং আমাদেরকে বেশি নলেজেবল হইতে হবে, কারণ দেশটার মধ্যে অনেক পিকুলিরিটি আছে, যেটা আমেরিকান কোনো ভদ্রলোক এসে, এই যে বললাম না ভুল করে দিয়ে গেছে, খোলা মাঠে গোল দিয়ে চলে গেছে, বিল তো নিয়ে চলে গেছে। সো বাইরের থেকে কেউ এসে আমার সমস্যার সমাধান করে দিবে? অ্যাবসার্ড, অ্যাবসার্ড। সো আমাদেরকেই আমাদের দেশ উন্নয়নের জন্য আমাকে বেশি স্যাক্রিফাইস করতে হবে। এক প্রজন্ম স্যাক্রিফাইস করলে, যেটা আমেরিকায় করেছে, পরের প্রজন্ম ভোগ করছে, স্যালুট দিচ্ছে প্রিভিয়াস প্রজন্মকে। আমরা সেই ধরনের ইতেই আমরা নিজেদের ভেতর থেকে মোটিভেশনটা আনবো। আমি যে কোনো প্রজেক্টের একটু নিটিগ্রিটি দেখতে চাই, আমি একটু মাইক্রো লেভেলে দেখতে চাই। সবাই দেখবে না,
সবাই দেখবে সিমটম, তুমি দেখবা রুট কজ। সো তোমাদেরকে এই অংশটুকু ভাবলাম যে ঢাকার ইনহেরেন্ট উইকনেস, যে দেখো কত যে, এই যে দেখো এখানে একটা স্ট্যাগার্ড জাংশন, এখানে একটা স্ট্যাগার্ড জাংশন, তাহলে আমাদের ইনহেরেন্ট উইকনেসটা হলো এটার প্রোডাক্টিভিটি পাবা না, আননেসেসারি টার্নিং হবে, আননেসেসারি একটা সিগন্যালের জায়গায় দুইটা সিগন্যাল হবে। সো এইটা নিয়ে তুমি একটা একবিংশ শতাব্দীর ক্যাপিটাল বানাবা, অনেকেই দেখি হবে স্যার, এত হতাশ হলে হবে না। আমি তোমাদেরকে বলবো তুমি একটা ডিপ ডাইভ দাও। ওরকম ডাক্তার হবে না যে রোগী মরে যাবে জানো, কিন্তু কিছুদিন আইসিইউতে রেখে কিছু বিল তৈরি করবে, আছে আনএথিক্যাল ডক্টর আছে। আমরা যেন এরকম না হই। ডাক্তার যখন বুঝে ফেলবে সে টার্মিনাল রোগী, সৎ কথা বলার মতো অনেস্ট যেন থাকে। কারণ ইভেনচুয়ালিটি তো ইভেনচুয়ালিটি, কিন্তু তার থেকে তুমি কিছু পয়সা আদায় করবা যে না ঢাকাকে বাঁচানো যাবে যদি এই ইনভেস্টমেন্টটা করা যায়। আমি দেখি আমার স্টুডেন্টরাই বলে। সো বলার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, চিনতে হবে নিজের দেশের রোড নেটওয়ার্কের ইনহেরেন্ট উইকনেসটা কত। সেইটাই ঢাকা অ্যাজ এ হোল বাংলাদেশ, এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো, তুমি যেহেতু বললা আমি 2 সপ্তাহ দিলাম তোমাদেরকে, 2 সপ্তাহের মধ্যে সবগুলি অ্যাসাইনমেন্টের কালমিনেশনটা হবে এখানে। এবং ট্রাই টু বি অনেস্ট, নিজেরটা নিজেই লিখবা, কারোর সাথে নিজে যদি দাও, আমি কিন্তু দেখবো না কে অরিজিন এবং কে ডুপ্লিকেট করেছে। দুইজনই ক্যাজুয়ালিটি হবে, ক্যাজুয়ালিটি একটা অ্যাসাইনমেন্টে হবে না, ইমপ্রেশন ক্যারি করবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে। অ্যাসাইনমেন্টের মনে হয় 30% ওয়েটেজ আছে, বি কেয়ারফুল। তাহলে ঠিক আছে, এই জায়গায় আর কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামী থ্যাংক ইউ সপ্তাহে স্যার। দেখা হবে। আসসালামু আলাইকুম।